ওকে, সো এইবারে আমরা পড়বো ফিজিক্সের চ্যাপ্টার 7। ফিজিক্সের চ্যাপ্টার 7 অনেক ইজি এন্ড অনেক সুন্দর একটা চ্যাপ্টার। যদি ঠিকঠাক মতো আমার সাথে পড়ো, এই চ্যাপ্টারটা তোমার ভালো লাগবে। এটা দেখে তুমি পরীক্ষায় সিকিউ আনসার করতে পারবা। এটা দেখে পরীক্ষায় তুমি সিকিউ আনসার করতে পারবা, যেহেতু 4টা সিকিউ তোমার আনসার করা লাগে, তাই না? এই 4টা সিকিউ আমি বলবো, একটা সিকিউ তুমি এই 4টা সিকিউর একটা সিকিউ মাস্ট তুমি চ্যাপ্টার 8 আলোর প্রতিফলন, চ্যাপ্টার 8 কি ভাইয়া, আলোর প্রতিফলন থেকে দেওয়ার চেষ্টা করবা। এটা থেকে 100% মার্কসটা নিশ্চিত করবে, জন্য আলোর প্রতিফলন ঠিক মতো পড়বা। আর চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দ, এটা দেখো তুমি আরেকটা সিকিউ দেওয়ার পসিবিলিটি আছে। এই তো 2টা সিকিউ হয়ে গেছে। আমি হইলে তরঙ্গ শব্দ থেকে একটা সিকিউ, আলোর প্রতিফলন থেকে একটা সিকিউ দিয়া বাকি যে বাদ বাকি যা আছে ওগুলো থেকে দিতাম। সো এখন আমরা চ্যাপ্টার 7 পড়বো। সো অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার 7, যেহেতু অনেক ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ আমরা শুরু করি। ভাই তোমার পুরো জিনিসটাই বুঝাবো। দেখো তরঙ্গ শব্দ, তরঙ্গ অনেক রকমের আছে, তাই না? এই যে একটা তরঙ্গ, এই যে একটা তরঙ্গ, সেটা কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গটা আমি আঁকতেছি, যে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যখন হচ্ছে এইভাবে ডেউ ডেউ করে যায়, তরঙ্গপাত তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টি করে যখন তরঙ্গ যায়, তখন এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এটার নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সো মনে রাখবা, এটার এই যে এখান থেকে একটু বেসিক বুঝাইতেছি আর কি, সিকিউ সলভ করার সময় বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এটার দেখো, এই যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গপাত মিলে এটা হচ্ছে একটা পূর্ণকম্পন। সো একটা পূর্ণকম্পন হইতে যে সময় লাগে ওইটারে বলা হয় পর্যায়কাল। একটা পূর্ণকম্পন হইতে যে দূরত্ব অতিক্রম করে ওইটারে বলা হয় তোমার কি বলতো, ওইটারে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে একটা ল্যামডা। অথবা এই যে এখান থেকেও যদি এতটুকু ধরে, এটা একটা পূর্ণকম্পন বুঝাইতেছে। দেখো তরঙ্গ শীর্ষ থেকে একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গপাত থেকে আরেকটা তরঙ্গপাত, এগুলো ল্যামডা বুঝাইতেছে, এগুলো ল্যামডা বুঝাইতেছে, তাই না? আর এর ক্ষেত্রে ওই সংকোচন প্রসারণের ক্ষেত্রে একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে একটা পূর্ণকম্পন হয়। দেখাইতেছি, সিকিউতে আছে, সমস্যা নেই। আমরা একটু সূত্রগুলো দেখি। মনে রাখবা, কোনো সময় যদি এই যে তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে, তরঙ্গের কম্পাঙ্ক এফ যদি দেওয়া থাকে, কম্পাঙ্করে বলা হয় এফ, ঠিক আছে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় এবং সব তরঙ্গের বেগ যদি বি হয়, তাহলে তুমি এই সূত্রটা মনে রাখবা। কোন সূত্রটা মনে রাখবা? এই সূত্রটা, যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। কি বলছি বলো তো? তুমি এই সূত্রটা মনে রাখবা, যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ব্যাকে বুঝাইতে পারছি বলো তো? আই থিঙ্ক বুঝাইতে পারছি। তুমি এটা মনে রাখবা, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে? ওকে, সো কম্পাঙ্ক এফ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ বেগ হচ্ছে বি হইলে আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা কি জানি? আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে? ওকে, সো বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা আছে, এখান থেকে আমরা বুঝলাম। ওকে, এখান থেকে দেখো আমরা চাইলে ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ পাবে, যে বি আছে এটা নিচে এফ যাবে আর কি। ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ পাবো। সেমভাবে এফ ইজ ইকুয়াল টু পাবো। দেখো এফ ইজ ইকুয়াল টু কী পাবো বলো তো? এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা পাবো। এই সূত্রগুলো পাবো। এখানে কোনটাকে আমি বইলা দিছি মনে রাখবা। কম্পাঙ্কের একক হইতেছে হার্জ, একক হার্জ অথবা সেকেন্ড ইনভার্স ওয়ান। তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। শব্দের বেগের একক মিটার পার সেকেন্ড, বা তরঙ্গের বেগের একক মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই গেল সূত্র। এরপরে আরও কিছু সূত্র আছে, সেটা হচ্ছে পর্যায়কাল রিলেটেড। দেখো তোমার পর্যায়কাল মনে রাখবা, এটা পূর্ণ কম্পন হইতে যে সময় লাগে ওটারে বলা হয় পর্যায়কাল। এবং এই পর্যায়কালের সূত্র হচ্ছে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে? ওকে, এবং আরেকটা সূত্র আছে, এই যে এফ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক, কম্পাঙ্ক হইতেছে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন দেয় ওইটা হচ্ছে কম্পাঙ্ক। সো মনে করো এটা নির্দিষ্ট সময়ে এন সংখ্যক যদি পূর্ণ কম্পন দেয়, এটা নির্দিষ্ট সময় যদি এন সংখ্যক পূর্ণ কম্পন দেয়, তাহলে ওই এক সেকেন্ডে কতগুলা কম্পন দিবে তুমি টি দ্বারা যদি ওই মানে হচ্ছে কম্পন সংখ্যারে ভাগ দিয়ে দাও, মানে টি মনে করো বলছি 3 সেকেন্ডে 300টা কম্পন দিছে, তাহলে এক সেকেন্ডে কটা দিচ্ছে এই 300 ডিভাইডেড বাই 3, তাহলে 100টা কম্পন। এটা কেমনে বাইরে হয়েছে বলো তো? মোট কম্পন সংখ্যার সময় দ্বারা ভাগ দিলে। তো মোট কম্পন সংখ্যার সময় দ্বারা ভাগ দিলে আমরা হচ্ছে এক সেকেন্ডে কতগুলো কম্পন ওটা পেয়ে যাবো। এবং ওইটা হচ্ছে কম্পাঙ্কের জন্য কম্পাঙ্কের একটা সূত্র এফ ইজ ইকুয়াল টু n/t, সূত্রটাও মনে রেখো। এই জায়গায় n হইতেছে কম্পন সংখ্যা, অবভিয়াসলি পূর্ণ কম্পন সংখ্যা আর কি, ঠিক আছে? ওকে, এটা গেল ওই সূত্রগুলো গেল। এবং আরেকটা হচ্ছে মনে করো তোমার তাপমাত্রা দেওয়া থাকবে, মনে করো এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, বলছে এই তাপমাত্রায় শব্দের বেগ কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ
তোমারে বলছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। সো এই টাইপের কোয়েশ্চেন কেমনে সলভ করবা? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কেমনে বের করবা? কেমন জানি কালো কালো মনে হইতেছে, কোথাও কি লাইটের কোনো ঝামেলা আছে বুঝতেছি না, বুঝছো? এই কেন ক্যামেরার সামনে আসলে কালো কালো মনে হয়, এই লাইটেরই হচ্ছে মনে করো কোথাও পাওয়ারের সমস্যা আছে, নাহলে এই ক্যামেরার আইএসওতে সমস্যা আছে, আইএসও হয়তো কমানো। ঠিক আছে, তোমরা তো আবার আইএসও বুঝো না, মনে করো এই লাইট কম আর কি, লাইট একটু বেশি হইলে চেহারা আর একটু ফুটে উঠবে আর কি। যাই হোক, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হচ্ছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করার সূত্র হচ্ছে, দেখো বি সমানুপাতিক নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বি সমানুপাতিক √T। এন্ড এটা থেকে আমরা অ্যাকচুয়ালি সূত্রটা পাই হচ্ছে এরকম যে B2/B1 = √T2/T1। ঠিক আছে, তো অনেকে এটার এমনি লিখে যে B2 = √T2/T1 আছে, তাই না? এই B1টারে এমনি গুণ করে লিখেছো তুমি, এইভাবে B2 = √T2/T1 × B1 এই সূত্রটা লিখতে পারো। যখন বলবে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করো, ওই নির্দিষ্ট তাপমাত্রায় মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে বসে, ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হইতেছে এই B2। ঠিক আছে, সূত্রগুলো এক্সপ্লেন করতেছি যাতে সিকিউতে সহজ লাগে, নাইলে তো পুরা মারা খেয়ে যাবে। আমি আসো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমার কোমর দৌড়ে গেছে ভাই। তুমি কি জানো আমি গতকালকে দুপুর 12টায় স্টুডিওতে ঢুকছিলাম, এরপরে এখন পর্যন্ত স্টুডিও থেকে বের হইতে পারিনি। এখন কয়টা বাজতেছে? আজকে পরের দিন সকাল 10:27 বাজতেছে। মানে ওই ক্লাস নেওয়ার মধ্যে একটার পর একটা ক্লাস নিতেছি, বসতেছি, ক্লাস নিতেছি, আর কিছু করে নাই, ঘুমাই নাই। চোখ মনে করো মানে এখন আমার জীবনের সবচেয়ে বেশি সেরা মুহূর্ত হইতো যে এই মুহূর্তে যদি মনে হইতো যে এখন তো আমার ক্লাস শেষ, এটা ঘুম দেই, এটাই সবচেয়ে বেশি সুখের মুহূর্ত হইতো। বাট তোমাদের ক্লাস তো নিতে হবে, ক্লাস নিয়ে নেই, পরীক্ষা যেহেতু এই স্যাক্রিফাইসটা করতে হবে। সো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ B2 = √T2/T1 × B1। এখন এখানে মনে রাখবে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে B2 যেটা, B1 আর T1 যেটা, দেখো B1 হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। এই জিনিসটা মনে রাখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড। মনে করো তোমার যদি ইনিশিয়ালি বলে না দেয় এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে শব্দের বেগ 335 মিটার/সেকেন্ড হইলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এইভাবে যদি বলে না দেয়, তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা আছে এটা তুমি ধরবা T1, বাট এই সেলসিয়াস এককে না, এই সূত্রতে তাপমাত্রা হবে কেলভিন এককে। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস আছে, এটারে যদি তুমি কেলভিনে নাও 273 যোগ করা লাগে। দেখো সেলসিয়াস থেকে কেলভিনে নিতে 273 যোগ করা লাগে, তাই না? তো এই যে T1 0 সাথে 273 বা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, এটা মনে রেখো। T1 273 কেলভিন মনে রাখতে পারো। আর B1 যেটা, B1 হইতেছে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, বা যেটাই বলে দেখ আর কি, 0 কোনো কিছু যদি বলে না দেয়, যদি বলতো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 335, তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করো, তখন এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইতো T1, এটার কেলভিনে মান আর কি 10 + 283, এটা হতো T1, এটা হচ্ছে B1। আর যখন বলে দিবে না তখন হচ্ছে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 আমরা জানি, ওই 330 মিটার/সেকেন্ড হচ্ছে B1। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখানে কি জানি, আমরা জানি হচ্ছে T2 হচ্ছে এই যে তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে চাও, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করতে চাও, এই 30 কেলভিনে নিবা, সেলসিয়াস থেকে কেলভিনে নিতে 273 যোগ করা লাগে, সো 303 কেলভিন পাইলাম। ঠিক আছে, তো তুমি B2 বের করবা। কি বের করবা? B2, যে ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, B2। তো এই B2 বের করার সূত্র কি ভাইয়া? অতএব B2 = √T2/T1 × B1, অথবা এমনিও লিখতে পারো এটারে যে B1 × √T2/T1, একই জিনিস। B1 রে প্রথমে যদি লিখো তাইলেও তো সমস্যা নাই, বুঝতে পারছো? B1 হচ্ছে 330 মিটার/সেকেন্ড আর √T2/T1, T2 হইতেছে 303 আর T1 পাইছি 273। সো এটা হিসাব করলে ইজিলি একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় তোমরা উল্টা বলবে, শব্দের বেগ দিয়ে দিবে, বলবে ওই দিনের তাপমাত্রা কত ছিল। সো অনেক ঝামেলা করে স্যাররা, তাই না? সেটা দেখো 347 মিটার/সেকেন্ড আসলো। আমরা কি বুঝতে পারছি বলো তো? এই টাইপের তাপমাত্রা দেওয়া থাকলে বেগ বের করতে পারবো। নেক্সট আর কোনো তাপমাত্রা যদি দেওয়া থাকে এবং শব্দের বেগ বের করা লাগে, এই নিয়মে বের করবা, আমি জাস্ট তোমার আনসার লিখে দিয়ে দিব। বুঝাই দিতে পারছি সূত্রগুলো? ঠিক আছে, এবার এই রিলেটেড ম্যাথগুলো করি। দেখো প্রথমে বলছি এটার ঘ নাম্বারটা, সোনার চান্দেরা। ঠিক আছে, সোনার চান্দেরা তোমরা হচ্ছে বুঝার ট্রাই করো। উদ্দীপকের চিত্র 1 অনুসারে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক। ঠিক আছে, দেখো
এখানে বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 বইলা দিছে। যেহেতু 332 বইলা দিছে, দেখো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হবে T1 হবে 273 কেলভিন, আর এই যে B1 হবে এই যে এটা হবে B1 332 বইলা দিছে। এখানে যেহেতু বইলা দিছে, বইলা দিলে এটাই ধরবা। তাহলে এখানে দেখো এটা যখন তুমি হিসাব করবা, এটা হিসাব করলে তুমি B2 = B1 √T2/T1 এই সূত্র দিয়া এই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বের করতে পারবা। কেমনে? B1 হইতেছে 332 মিটার পার সেকেন্ড √T2/T1। T2 কত হবে বলো তো? T2 হবে এই যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইটার কেলভিনে মান। তাহলে হিসাব করে দেখো 299 কেলভিন আসতেছে T2। T2 299 কেলভিন, আর T1 হচ্ছে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এটা হিসাব করলে দেখো আমরা B2 বা ওই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা পাইতেছি। কত পাইতেছি বলো তো? 347.45 মিটার পার সেকেন্ড। এখন আমার অ্যাকচুয়ালি লাগবে কি বলো তো? আমার এই জায়গায় অ্যাকচুয়ালি লাগবে কম্পাঙ্ক। এই কম্পাঙ্কর সূত্র কি বলো তো? আমরা জানি কম্পাঙ্ক F = B/λ। আমরা প্রথমে সূত্রটা পড়ে আসছি। B হইতেছে ওই যে তরঙ্গের বেগ আমরা পেয়ে গেছি, বা এখানে শব্দ তরঙ্গ ছিল, সো এখানে বেগটা পেয়ে গেছি। সো বেগ যেহেতু পাইছি, এখন লাগবে তরঙ্গ দৈর্ঘ্য না থাকলে কম্পাঙ্ক বের করতে পারবো না। তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করবে? যে এই ডাটা থেকে, চিত্র 1 থেকে বলছে, চিত্র 1 এইটা দেখো, এখানে এই P থেকে Q পর্যন্ত 10 মিটার বইলা দিছে। এখন তোমার বুঝতে হবে এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে বলো তো? এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাত মিলে এই এতটুকু হইতেছে একটা ল্যামডা, তারপরে ভিন্ন কালার ইউজ করি যে এখান থেকে এই যে পুরোটা এতটুকু হইতেছে আরেকটা ল্যামডা, এতটুকু কি আরেকটা ল্যামডা। এরপর দেখো এখানে শুধু তরঙ্গ শীর্ষ আছে, তরঙ্গপাত নাই। মানে কি এটা মিলে পুরো একটা ল্যামডা হইতো। শুধুমাত্র এটা যে আছে, এটা আছে, এটা কি বুঝাইতেছে বলো তো? এটা বুঝাইতেছে ল্যামডার অর্ধেক। এটা হচ্ছে ল্যামডার অর্ধেক। তাহলে এখানে পাইলাম দেখো দুইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর একটা হাফ তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে এখানে দেখো এখানে কি আছে বলো তো? এখানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই যে একটা ল্যামডা আরেকটা ল্যামডা, আর এই যে এতটুকু এটা হচ্ছে λ/2। এটা কি বলো তো? λ/2। এখানে এই টোটাল দূরত্ব হচ্ছে 10 মিটার। তো এখান থেকে আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো না বলো তো? 2 লসাগু নিলে 2 ল্যামডা প্লাস ল্যামডা পাবো, আর এখানে 10 আছে। তাহলে এখান থেকে দেখো উপরে পাইলাম 5 ল্যামডা, নিচে পাইলাম 2। 5 λ/2 = 10। তাহলে 5 λ পাবো 20। এখান থেকে ল্যামডা আসবে 20/5 ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমরা ল্যামডা পাবো 20/5। কত বলো তো? 20/5 এটা হচ্ছে 4। ল্যামডা 4 মিটার। তো ল্যামডা যেহেতু পাইছে আমারে বের করতে হবে কম্পাঙ্ক, তাই না? লিখো তো হবে কম্পাঙ্ক F = B/λ। বি পাইছি কত? 347.45 347.45, এবং ল্যামডা পাইছি 4 মিটার। হিসাব করলে আনসার পেয়ে যাব। সো এটা আসতেছে 86.86। কম্পাঙ্কের একক হার্জ। এই হার্জ যেই কথা সেকেন্ড ইনভার্স মানে কি কথা, জিনিসটা মনে রেখো, ঠিক আছে? ওকে, তাইলে আমরা এটা পাইরা গেছি। বলে এটা কি পারছি কি না পারছি? অবশ্যই পারছি। কোন ম্যাটটা ছিল? এটা ছিল কুমিল্লা বোর্ডের একটা কোয়েশ্চেন, যতদূর মনে পড়ে। 87.15 বা 86.86 কি জিনিস হয়েছে? 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি ভুল করছি আমি? 273 + 28। প্রথমেই ভুল করে দিলাম, ঘুরাতেই ভুল করে দিছি। কত হইলো এটি বলো তো? পোলাবান তো চিন্তা করবে যে ভাই এখানে তো যুগে ভুল করে বসে। সমস্যা নাই, এই যে দেখো এই যে 228 আর 273 যোগ করলে 301 হয়। কষ্ট করে এই জিনিসটা বসাই দিও ভাই। তো এটা যদি আমরা 301 দিই তাহলে একটু মানের চেঞ্জ হবে। 301 দিলে এই ব্যাগের মানের হালকা চেঞ্জ হবে। কী হবে বলো তো? 332 × √301 / 273 348 আসতেছে। কত আসতেছে বলো তো? 348.61 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এরপরে বাকি হিসাব নিকাশ ঠিক এই জায়গায় 348 জাস্ট বসাবো। বেগ নতুন যেটা বেরোচ্ছে 348.61। তাহলে এখানে এটাও চেঞ্জ হবে। কত আসবে বলো তো? 87.15 হার্জ। কম্পাঙ্ক কত আসছে? 87.15 হার্জ। ভাই কি বুঝাইতে পারছি? বলো ভাইয়া, কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে এটা হচ্ছে প্রতিধ্বনি রিলেটেড। এটা আমি একটু এই যে জায়গা রেখে দিতেছি, এটা একটু পরে করব। আমি একটু জায়গা রেখে গেলাম যে এই ম্যাটটা আমি একটু পরে আইসা করতেছি। জায়গা আছে আগে থেকে। দেখো যে এই গ নাম্বারটা আমি একটু পরে আইসা করতেছি।
ঠিক আছে, গ নাম্বারটা একটু পরে এসে করতেছি, বাইরে সময় দাও, প্রতিধ্বনিত যাই পরে করবো। এই টাইপের যত ম্যাথ আছে এই যে ইম্পর্টেন্ট, এই যে এই তরঙ্গ থেকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো করে ফেলতেছি। সিলেট বোর্ড 22-এ আসছে, কি আসছে বলো তো? বলছে এখানে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 মিটার পার সেকেন্ড ও 400 মিটার পার সেকেন্ড। বলছে মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। বলছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? এই টাইপের ম্যাথ বহুত ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। দেখো কত সুন্দর মতো এগুলো সলভ করে দিই। তুমি জাস্ট দেখবা এখানে কি বলছে বলো তো। তোমারে বলছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। এখানে দেখো তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বইলা দিছে। তাহলে বলো পি মাধ্যমের ল্যামডা ইজ ইকুয়াল টু কি? বি বাই এফ না? বি বাই এফ। সো এখানে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ আছে, তাহলে বলো পি মাধ্যমে শব্দের বেগ এটা হবে বি অফ পি, কিউ মাধ্যমে শব্দের বেগ এটা হবে বি অফ কিউ। আমি একটু সুন্দর মতো লিখি। এখানে দেখো পি মাধ্যমে শব্দের বেগ বি অফ পি দেওয়া আছে, তাই না? পি মাধ্যমে শব্দের বেগ বি অফ পি হইতেছে 350 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ, তাই না? তাহলে কিউ মাধ্যমে শব্দের বেগ বি অফ কিউ কত বলা আছে বলো তো? কিউ মাধ্যমে শব্দের বেগ বি অফ কিউ বলা আছে হচ্ছে আমাদের 400 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে শব্দের বেগ বি অফ কিউ কত বলা আছে বলো তো? কিউ মাধ্যমে শব্দের বেগ বি অফ কিউ আছে 400 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন তুমি যদি তোমার এই মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি দেখো দুইটা মাধ্যম, যেহেতু দুইটা মাধ্যমে দুইটা বেগ আছে, তাহলে কম্পাঙ্ক ফিক্সড, দুইটারই কম্পাঙ্ক ফিক্সড, এটা মনে রাখবা। ঠিক আছে, মনে রাখবা দুইটা শব্দ হইলে দুই রকম কম্পাঙ্ক হয়, আর মাধ্যম দুইটা হইলে বেগ ডিফারেন্ট হয় বাট কম্পাঙ্ক একটা হয়। আর দুইটা শব্দ হইলে কম্পাঙ্ক দুই রকম হয় বাট মাধ্যম একই থাকে, তখন বেগ একই হয়। ঠিক আছে, আচ্ছা এখন সব কিছু কি রেকর্ড হইতেছে ঠিকঠাক মতো? হইতেছে আশা করি। ওকে, এবারে আসো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি? ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ, তাই না? এখন দেখো তো আমরা যদি পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে পি মাধ্যমের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক করতে হবে, তাই না? এটাই করতে হবে। তারপরে কিউ মাধ্যমের যদি ল্যামডা বের করতে চাই, তাহলে কিউ মাধ্যমের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক করতে হবে। এখন আমার একটা জিনিস বলে দিয়েছে যে এই মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত। দ্যাট মিনস কি বুঝাইছে? পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এবং কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যেটা, এদের পার্থক্য বলে দিছে 0.4। বাট এটা বলে দেয় নাই যে পি মাধ্যম থেকে কিউ মাধ্যম বিয়োগ দিবা না কিউ মাধ্যম থেকে পি মাধ্যম বিয়োগ দিবা, এটা বলে দিছে দেয় নাই। তুমি এটা বুঝে নিতে হবে। অবভিয়াসলি পার্থক্য কেমনে বের হয়? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বড়টা কেমনে পাবা বলো তো? দেখো এই জায়গায় আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? এখানে দেখো বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা জানি, তাহলে কম্পাঙ্ক যদি ফিক্স থাকে, তাহলে দেখো বেগের সমানুপাতিক হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক ফিক্স থাকলে বেগের সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য, আর বেগের সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য হইলে যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এখানে দেখো কিউ মাধ্যমের বেগ বেশি, তাহলে কিউ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা এখন তুমি লিখবা যে যেহেতু কিউ মাধ্যমের বেগ পি মাধ্যম থেকে বেশি, অতএব কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হবে, পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হবে। তাহলে তুমি সুন্দর মতো এখন লিখতে পারবে যে শর্ত মতে এখানে যে পার্থক্য দিছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার, এটা কেমনে আসছে? অবভিয়াসলি কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বড়, এটা দেখে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বিয়োগ দিছি, পার্থক্য 0.4 আসছে। এবার বলো কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের হয়? এই যে আমি একটু আগে লিখছিলাম তো, ল্যামডা অফ কিউ কি বের হয়েছিল? বি অফ কিউ ডিভাইডেড বাই এফ। ল্যামডা অফ পি বি অফ পি ডিভাইডেড বাই এফ এমনি বের হয়েছিল। তো পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হইলে ল্যামডা অফ পি সমান বি অফ পি ডিভাইডেড বাই এফ লাগবে। আমরা তো বি অফ পি অলরেডি জানি, বাট এফ না জানলে যে বের করা যায় না তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য আমরা এই কাহিনীটা করতেছি। আমাদের টার্গেট প্রথমে কম্পাঙ্কটা বের করা, এইবার হচ্ছে আমরা কম্পাঙ্ক বের করবো। ঠিক আছে, ল্যামডা অফ কিউ হচ্ছে বি অফ কিউ ডিভাইডেড বাই এফ, ল্যামডা অফ পি হইতেছে বি অফ পি ডিভাইডেড বাই এফ, এখানে 0.4 আছে। তাইলে দেখো এফ যদি আমরা লসাগু নিই, বি অফ কিউ মাইনাস বি অফ পি যেগুলো আমরা 0.4 পাবো। এখান থেকে বলো বি অফ কিউ কত? 400 মিটার পার সেকেন্ড। এই 400 মিটার পার সেকেন্ড থেকে বি অফ পি হইতেছে 350 মিটার পার সেকেন্ড, বিয়োগ দিলাম, নিচে এফ আছে, কত পাইলাম? 0.4 পাইলাম। পাইছি কি পাই নাই বলো তো? অবভিয়াসলি পাইছি। এবার হিসাব নিকাশ করো। এখান থেকে আমরা পাবো, দেখো আর গুণন করলে 0.4 এফ ইজিক্যাল টু এখানে বিয়োগ দিলে 50 হয়, 50 হইল। এই যে এটার সাথে এটা আর গুণ করছি, 50-এর সাথে নিচে গুণ হয়েছে। এফ ইজিক্যাল টু আমরা 50 ডিভাইডেড বাই 0.4 পাবো। তাহলে এখানে কি পাই বলো তো? 50 ডিভাইডেড বাই 0.4 125 হার্টজ। কম্পাঙ্ক আসছে 125 হার্টজ। ঠিক আছে, কম্পাঙ্ক কত আসছে? 125 হার্টজ আসছে। এবার বলছে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাই লিখবো অতএব পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ পি সমান কি হবে বলো তো? পি মাধ্যমের বেগ ডিভাইডেড বাই
বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক, তাহলে পি মাধ্যমের বেগ পাইছি কত, পি মাধ্যমের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এটারে আমরা এই যে কম্পাঙ্ক যেটা আছে, কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হইতেছে 125 আস পাইছি। তাহলে এই যে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম, কত পাইলাম বলো তো, 350 ভাগ 125, এটা বের হয়েছে 2.8 মিটার। পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের হয়েছে 2.8 মিটার, ঠিক আছে। সেমভাবে এখন পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বলছে শেষ, কাম করে ফেলছি। পি ও কিউ মাধ্যমে শব্দটি 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য জানতে চাইছি। তোমার এটা জানতে হবে, দেখো একবার কম্পনে, একবার পূর্ণ কম্পনে লিখবা, একবার কম্পনে কতটুকু দূরত্ব যায় জানো, ল্যামডা যতটুকু আছে ততটুকু দূরত্ব যায়, মানে একবার কম্পনে তার তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করে। কই পামু এটা দেখো, তরঙ্গ যখন একবার কম্পন করে, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পন হলে কতটুকু দূরত্ব যায়, তার তরঙ্গ দৈর্ঘ্য যতই যে এতটুকু ল্যামডা না, এতটুকু এক ল্যামডা, তো তার তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করে। একবার কম্পনে তার তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করে। তাইলে এখানে বলছে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব, মানে পি মাধ্যমে 40 বার কম্পনে কতটুকু যাবে, কিউ মাধ্যমে 40 বার কম্পনে কতটুকু যাবে। ওটার জন্য আমার কি লাগবে বলো তো, পি মাধ্যমে 40 বার কম্পনে কতটুকু যাবে ওটা জানতে চাইলে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, এটা অলরেডি পেয়ে গেছি। কিউ মাধ্যমে 40 বার কম্পনে কতটুকু যাবে ওটার জন্য কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে। এরপরে দুইটা অনুযায়ী আমরা পার্থক্য বের করতে পারবো, সমস্যা নেই। সো আমরা কি করব বলো তো, আমরা অলরেডি পেয়ে গেছি, বলো তো অলরেডি পেয়ে গেছি যে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 2.8 মিটার। কি পাইছি বলো তো, পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আমরা অলরেডি 2.8 মিটার পাইছি, এবং কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে হবে। কেমনে, কিউ মাধ্যমের বেগের কম্পাঙ্ক দ্বারা ভাগ দিলে হয়ে যাবে। কিউ মাধ্যমের বেগ 400 হার্জ, এই 400 হার্জের কম্পাঙ্ক কত, 125, ভাগ দিলে কত পাই বলো তো, 400 ভাগ 125, হ্যালো, ঠিক আছে, 3.2 মিটার পাইলাম। তাহলে আমরা কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য পাইছি 3.2 মিটার, কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কি পাইছি, 3.2 মিটার পাইছি। এবার আমরা যেটা করতে হবে, লিখবা, সব পেয়ে গেছি তো, লিখো একবার কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব, ঠিক আছে। এবার কোনো তরঙ্গ, এখানে লিখবা কোনো তরঙ্গ একবার কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, লিখছি। তাহলে এখন আমরা দিব কি দিব বলো তো, একবার কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে বলছে পি মাধ্যমে শব্দটি 40 বার কম্পনে ক্রান্ত দূরত্ব, লিখবা যে পি মাধ্যমে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব, 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব কী হবে বলো তো, পি মাধ্যমে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব হবে, দেখো একবার কম্পনে যায় ল্যামডা পরিমাণ, তাহলে 2 বার কম্পনে যাবে ল্যামডার সাথে 2 গুণ হবে, 3 বার কম্পনে হলে ল্যামডার সাথে 3 গুণ হবে, ঠিক আছে। 40 বার কম্পনে হলে ল্যামডার সাথে 40 গুণ হবে, তাই না, এটাই তো কাহিনী। তো ব্যাপারটা বুঝো, তাহলে 40 বার কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে পি মাধ্যমে, সেটা হচ্ছে পি মাধ্যমের ল্যামডার সাথে এই 40 গুণ দিব। পি মাধ্যমের ল্যামডা পাইছি 2.8, এটার সাথে 40 গুণ দিলে কতটুকু দূরত্ব অতিক্রম করে পায়া যাবো, লাইক কত পাইলাম, 2.8 × 40, 112 মিটার আসছে। বলো কত আসছে, 112 মিটার। এবার যেটা লাগবে আমার, কিউ মাধ্যমে 40 বার কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কিউ মাধ্যমে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব কী হবে বলো তো, অবভিয়াসলি কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে 40 গুণ দিবা। কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3.2, এটার সাথে 40 গুণ দিলে কত আসে বলো তো, 3.2 × 40, 128 আসে। কত আসে বলো তো, 128 মিটার আসে। এটা কি বুঝতে পারছো, কত মিটার আসে, 128 মিটার আসে, ঠিক আছে। বলো, তাইলে বসে পি ও কিউ মাধ্যমে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। তাইলে বলো তো, পি মাধ্যমে 40 বার কম্পনে 112 মিটার যায়, কিউ মাধ্যমে 40 বার কম্পনে 128 মিটার যায়, তাইলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্যটা কত বলো তো, এই যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিলেই তো কাম হয়ে গেছে, তাহলে 16 মিটার পার্থক্য আছে। বুঝতে পারছি বলো তো, সুন্দর লাগছে না ম্যাথটা করতে, এটা ভাই পাইছে না শরীরে, ঠিক আছে। থ্যাংক ইউ। সেম এটা তুমি করবা, চেষ্টা করবা, এটি পারবা। এটি দেখো বসে এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব, আবার উদ্দীপকের উৎস থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা সেটা বুঝলাম। প্রতিধ্বনি চলে আসছে না, প্রতিধ্বনির আগে আমরা
প্রতিধ্বনি ছাড়া যে ম্যাথগুলো সেগুলো করি। পাইপটি কিসের তৈরি? এই যে পাইপে আসি, এই যে পাইপটি কিসের তৈরি পাইছি এটা করি। এই ম্যাথটা করবো এখন। তাও কি বলছে আমাদের বলছে একটা হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তৈলে লোহা, তামা, অ্যালুমিনিয়াম শব্দের বেগ দেওয়া আছে। বলছে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব। আচ্ছা, প্রতিধ্বনি চলে আসছে যখন, আমার প্রতিধ্বনি মেবি পড়ানো উচিত। প্রতিধ্বনির পাঠটাও তোমার এখন পড়াই ফেলতেছি। মনে রাখবা প্রতিধ্বনি কি? এই যে মনে করো একটা প্রতিফলক পৃষ্ঠ, এই বেসিকটা বুঝবা, এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? এই প্রতিফলক পৃষ্ঠ থেকে মনে করো ডি পরিমাণ দূরত্বে, এই যে এখানে একটা লোক দাঁড়াই আছে, সে হচ্ছে এই যে দূরত্ব, লোক থেকে এটার দূরত্ব ডি, প্রতিফলকের দূরত্ব ডি যদি হয়, তাহলে মনে রাখবা লোক যখন শব্দ উৎপন্ন করে এই শব্দটা এই প্রতিফলক পৃষ্ঠে যায়, আবার ওইখানে বাধা পায় আবার লোকের কাছে আসে, তাহলে ডি কো এবার দূরত্ব থেকে মুছতে দেখো, যাওয়ার সময় একবার ডি, আসার সময় একবার ডি, তাই না? তাহলে হলো 2D, এই 2D ইজিক্যাল বিটি হয়। মানে মূলত শব্দ যে যায় সমবেগে, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল বিটি, ওইটা অনুযায়ী ডি ইজিক্যাল বিটি হওয়ার কথা, ডি ইজিক্যাল বিটি হয়। বাট দেখো সে যায় আসে, এই জন্য দুইটা ডি হয়, সে 2D ইজিক্যাল বিটি। সো প্রতিধ্বনির সূত্র কি ভাইয়া? প্রতিধ্বনির সূত্র হচ্ছে, দেখো প্রতিধ্বনির সূত্র হচ্ছে 2D ইজিক্যাল বিটি। এই সূত্র থেকে মানুষ মূলত কি বের করে বলো তো? বিটি ইজিক্যাল 2D লিখলে এখান থেকে মানুষ টি বাইর করে, টি ইজিক্যাল 2D/b লিখে। এখানে মনে একবার টি এর মান, এই যে টি পাইছি, এই টি হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য সময়। এই টি এর মান 0.1 সেকেন্ড থেকে যদি বেশি হয়, টি এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি হলে প্রতিধ্বনি শুনতে পারবে। কি বলছি? টি এর মান 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড থেকে বেশি হইলে প্রতিধ্বনি শোনা যাবে। ভাইকে বুঝাইতে পারছি বলো তো? কি বলছি? টি এর মান যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, টি এর মান যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, তাইলে এই প্রতিধ্বনি শোনা যাবে না, এলে শোনা যাবে না। কেন? কারণ মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। মানুষ একটা শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে অন্য কোনো শব্দ যদি তার কানে চলে আসে, ওই শব্দ সে শুনতে পাবে না। সো আমাদের এই 0.1 সেকেন্ডের পরে যদি কোনো শব্দ আসে, তাহলে শুনতে পারবো। বিকজ আমি যখন একটা শব্দ উৎপন্ন করি, ওইটা প্রথমে আমার কানে যায়, এরপরে বাড়া গেল, গিয়ে ওইখানে বাধা পেয়ে আবার 0.1 সেকেন্ডের পরে আসলে আমি শুনতে পারবো, আর 0.1 সেকেন্ডের আগে চলে আসলে শুনতে পারবো না। এইবার কাহিনী তো এটা না, এটা তো সহজ। কাহিনী হয় এরকম, যখন মনে করো কেউ শব্দ উৎপন্ন করছে, সে শব্দ উৎপন্ন কইরা প্রতিফলকের উল্টা দিকে, যে শব্দ উৎপন্ন কইরা যে সময় শব্দ উৎপন্ন করছে, সে প্রতিফলকের উল্টা দিকে বিবেগে দৌড় দিছে, ঠিক আছে? কেউ হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের উল্টা পৃষ্ঠে, প্রতিফলকের উল্টো দিকে, কি বলছি? শব্দ উৎপন্ন করে প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিলে, প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিলে কি হবে? দেখো প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিলে যেটা হবে, দেখো ভালো মতো বুঝবা, এতটুকু ডি। তাহলে সে শব্দ উৎপন্ন কইরা প্রতিফলকের উল্টা পৃষ্ঠে দৌড় দিছে, তাহলে মনে করো শব্দটা এখানে গেছে, বাধা পেয়ে আবার এই জায়গায় আসতে আসতে সে কিন্তু কিছুটা দূরত্ব অতিক্রম করে ফেলবে, যেহেতু একটা বেগে দৌড় দিছে। মনে করো সে কিছুটা দূরত্ব অতিক্রম কইরা এই জায়গায় চলে আসছে, মানে এখান থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলছে, এদিকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাইলে তখন সূত্রটা কি হবে বলো তো? দেখো আমাদের আগের যে সূত্র, এটা কেমনে আসছিল? এটা এমনি আসছে, দেখো এই শব্দটা এইদিকে গেছে, ডি পরিমাণ গেছে, আবার ডি পরিমাণ আসছে, এই ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু বিটি হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আর এখন এসে দেখো এটা কি হইতেছে, এটা ডি পরিমাণ গেছে, আবার ডি পরিমাণ আসছে, আইসা তারা এই জায়গায় পাইতেছে না, না পাইয়া সামনে আরও এক্স পরিমাণ যাওয়া লাগতেছে। তখন এটা এরকম হয়, দেখো এই শব্দটা প্রথমে এইদিকে ডি পরিমাণ গেছে, এরপরে এইদিকে আবার ডি পরিমাণ আসছে, আইসা তারা পায় নাই, না পাইয়া গেছে, সে ততক্ষণ এই জায়গায় চলে আসছে, এক্স পরিমাণ সামনে চলে আসছে, তো শব্দটারে আর একটু সামনে আসা লাগে, সো শব্দটারে আরও এক্স পরিমাণ আসা লাগে। আসার সময় ডি প্লাস এক্স লাগে, তখন এটা ইজিক্যাল টু বিটি হয়। সো এটা থেকে আমরা পাই 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি। সো এত বেসিক বোঝানোর সময় নেই এখন, আসলে আমি তোমাদের ডিরেক্ট বুঝাই দিই। মনে রাখবা প্রতিফলকের মানে এরকম যদি হয় যে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে, তাইলে মনে রাখবা এখানে হবে 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি, ঠিক আছে? প্রতিফলকের উল্টার দিকে দৌড় দিলে 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি হবে। কি বলছি? প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিলে কি হবে? 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি হবে। আর যদি সে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে দৌড় দেয়, এরকম যদি হয়, তো 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি, এখানে এক্স এর মান দেখো, এই যে সে বি প্রাইম বেগে দৌড় দিছে, মনে করো সে যে বেগে দৌড় দিছে ওই ব্যাগটা হচ্ছে এখানে বসাইয়া
এক্সটা বের করবা, এক্স এর মান ওই বি প্রাইম টি হবে আর কি, সে যে বেগে দৌড় দিছে ওই বেগ আর সাথে ওই প্রতিদ্বন্দ্বীর সময়টা, এক্স এর সূত্রটা আমি দেখিয়ে দিলাম। এরপরে কাহিনী যদি এরকম হয়, মনে করো সে শব্দ উৎপন্ন করছে, ঠিক আছে, সে শব্দ উৎপন্ন কইরা এই যে টাইপ 3 এটা হচ্ছে টাইপ 1, এটা টাইপ 2, এটা টাইপ 3। সো সে শব্দ উৎপন্ন কইরা যদি প্রতিফলক যেই দিকে শব্দ উৎপন্ন করে সে যদি প্রতিফলক যেই দিকে এই দিকে যদি বি প্রাইম বেগে দৌড় দেয়, তাইলে সূত্রটা হবে 2d - x = bt। ভাই কি বুঝিয়ে পারছি? ওই এখানে x কি ভাইয়া, x হইতেছে বি প্রাইম টি, বি প্রাইম টি মানে হচ্ছে সে যে বেগে দৌড় দিছে ওই বেগটা এখানে বি প্রাইম। বুঝাইতে পারছি? ওকে, এই সূত্রগুলো মনে রেখো, তাহলেই তো কাহিনী শেষ, খেয়াল করতাম। আর তো এই চ্যাপ্টারের শেষই মনে করো, এই শেষ হয়ে গেছে। আমি যদি পড়ে না চলে যাই তাহলে হয়ে গেছে। বুঝছো? বুঝতেছো না বলো তো? ভাইয়া যে ফিজিক্স পড়াইলাম পুরো এসএসসি লাইফটা যারা আমার কাছে ফিজিক্স পড়ছো, কেমন লাগছে তোমাদের? আর এখন ভাই কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে না? এত দ্রুত পড়াইতেছি তারপরেও বুঝতেছো? ওকে, এবারে আসো আমরা একটা জিনিস বুঝি। বসে প্রথমে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত? দেখো প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসে, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো তুমি বের করতে পারবা। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি হিসাব করে শব্দের বেগ বের করবা B2। এই B2 কত বের হবে? আমরা একটু আগে এই টাইপের একটা বের করছি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করছিলাম, মনে আছে? এই যে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করছিলাম, 30 ডিগ্রি সেলসিয়াস 347.66, সিমভাবে বের করবা, 347.66 বের হবে। কত বের হবে? 347.66 মিটার পার সেকেন্ড বের হবে, ঠিক আছে? এখন বলছে ওই বায়ুযুক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব। দেখো ন্যূনতম দূরত্ব আসবে ন্যূনতম প্রতিধ্বনি শোনার সময় থেকে। তুমি মনে রাখবা প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। মানে একটা শব্দ প্রতিধ্বনিত হয়ে একদম 0.1 সেকেন্ডে যদি আসে তাইলে ওইটা হচ্ছে ন্যূনতম সময়, ওই সময় প্রতিধ্বনি শুনতে পাবো। এর থেকে কম সময় আসলে কিন্তু শুনতে পাবো না। সো প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় 0.1 সেকেন্ড। সো আমি ডি বাইর করবো। আমরা জানি 2d = bt, এখান থেকে ডি বের করলে ডিটাই হয়ে যাবে ন্যূনতম দূরত্ব। কেন? 2টা ভাগ হয়ে গেছে, bt/2 আসছে। দেখো কেন? কারণ এখানে যে সময়টা ইউজ করতেছি এটা হচ্ছে ন্যূনতম সময়, এই জন্য দূরত্বটা ন্যূনতম দূরত্ব বের হবে। বেগ পাইছি 347.66, টাইম হচ্ছে 0.1, নিচে আছে 2, তাহলে এটা হিসাব করলে কত আসে বলো তো ভাইয়া? 347.66 × 0.1 / 2, এটা আসে 17.383। কত আসে? 17.383 মিটার আসে, 17.383 মিটার আসে। ভাইকে বুঝাইতে পারছি বলো তো? 17.383 মিটার আসছে। এটা আসছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব হচ্ছে এইটা, 17.383। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সেরা সেরা সেরা, যশোরপুর 24 করছি, হবে। এবারে আসো এই কোয়েশ্চেনটা। বলছে এই কি করলাম আমি, বন্ধু তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশা, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাত। দেখো এটার ঘ নাম্বারে কি বলছে? বলছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? এই জিনিসটা তোমার বুঝতে হবে। এখানে দেখো লোহা, তামার, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ দেওয়া আছে। সো এখানে কাহিনীটা বুঝো। বলছে এটা হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড পর 7 সেকেন্ড ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। দেখো এটা হচ্ছে একটা লোহার পাইপ থিঙ্ক করা, আমি অনেক লম্বা দিছি। এটা হচ্ছে 40 মিটার লম্বা। কত? 40 মিটার লম্বা এটা লোহার পাইপ। তো এটা লোহার ফাঁপা পাইপ অবভিয়াসলি, তাই না? আচ্ছা লোহার পাইপ বলছে না, এটা জাস্ট পাইপ বলছে। লোহা তো আমি জানি না এখন পর্যন্ত, আমি কি এখন পর্যন্ত জানি এটা লোহা না অ্যালুমিনিয়াম না থামা জানি না। তাইলে মনে করলাম যে কোনো একটা জিনিস হবে। তাহলে এখানে শব্দ উৎপন্ন করলে, এখানে যদি হচ্ছে আমি শব্দ উৎপন্ন করি, তাহলে এই শব্দটা একটা শব্দ, যে যেহেতু পাইপের ভিতরটা ফাঁপা থাকবে, ভিতরে বাতাস থাকবে, ওই বাতাস দিয়ে একটা শব্দ এইদিকে বের হবে, ঠিক আছে? আর আরেকটা শব্দ হচ্ছে এই যে এখানে যে লোহার তৈরি হইলে লোহার তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি হইলে অ্যালুমিনিয়ামের তৈরি, যে ধাতব তৈরি আছে মানে যে ধাতুর তৈরি আছে ওই ধাতব অংশ দিয়া শব্দটা পাস হবে, তাই না?
তো এখানে দুই রকম মানে দুইবারে শব্দটা পাস হবে। কেন বলো তো? কারণ বায়ুতে শব্দের বেগ কম আর ওই দাতব পাতে শব্দের বেগ বেশি। সেম শব্দটা ওই দাতব অংশ যেটা আছে, লোহা যদি হয় তাহলে ওই লোহার অংশ দিয়ে খুব দ্রুত পরিমাণে বের হয়ে যাবে, বায়ুতে আস্তে আস্তে বের হবে। সো প্রথমে এখানে যদি কেউ থাকে, ওই লোহার অংশ দিয়ে যখন শব্দটা দ্রুত বের হয়ে চলে আসবে তখন একবার শুনবে, বায়ুতে দিয়ে আস্তে আস্তে বের হওয়ার পরে তখন আরেকবার শুনবে। এই দুইবার শব্দ শুনতে পায় আর কি। ওই দুইটা শব্দ শোনার ব্যবধান হচ্ছে 0.107 সেকেন্ড। এখন আমি তোমার বুঝাই, লেখো পাইপের এক প্রান্তে যদি আমরা আঘাত করি তাহলে অন্য প্রান্তে লিখবা যে বায়ু মাধ্যমে। এখানে তো আমরা বায়ু মাধ্যমে শব্দের বেগ জানছি, বি অফ এ লিখি। মনে করো বায়ু মাধ্যমে শব্দের বেগটা বি অফ এ লিখতেছি 347.66 মিটার পার সেকেন্ড, 347.66 মিটার পার সেকেন্ড। তাই লিখো যে বায়ু মাধ্যমে পাইপের অপর প্রান্তে শব্দ পৌঁছাতে সময় কতটা কি লাগবে বলো তো? আমি সাধারণভাবে যে একটা শব্দ এখানে যদি শব্দ উৎপন্ন হয় এটা হচ্ছে সমবেগে এই পাশে যাবে আর কি, ঠিক আছে? সো শব্দ জাস্ট এস ইজিক্যাল টু বিটি অনুযায়ী যাবে, শব্দ এস ইজিক্যাল টু বিটি অনুযায়ী যাবে। কী বলছি বলতো? এস ইজিক্যাল টু বিটি অনুযায়ী যাবে। সো অপর প্রান্তে পৌঁছাতে সময় লাগবে। এই যে টি ইজিক্যাল টু কী হবে বলো তো? এস বাই বি হবে। এই যে এস ইজিক্যাল টু বিটি হলে টি ইজিক্যাল টু এস বাই বি হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমি বায়ু মাধ্যম লিখছি তাহলে পৌঁছাতে সময় টি ইজিক্যাল টু এস বাই বি হবে। বিটা হবে জাস্ট বায়ু মাধ্যমের বেগ হবে। এটা হচ্ছে বায়ু মাধ্যমে অপর পারে শব্দটা পৌঁছাতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে? এটার আমি T1 ধরলাম মনে করো। সেমভাবে এই পাইপের যে ধাতুর তৈরি আছে, এই ধাতব মাধ্যমে এই সেম শব্দটা অন্য প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে এটা বের করবো। সো ধাতব মাধ্যমে পাইপের অপর প্রান্তে শব্দ পৌঁছাতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে? কী হবে? এটারে আমরা T2 ধরলে এই T2 ইজিক্যাল টু কী হবে বলো তো? এস বাই বি হবে। বাট এটা দাতব মাধ্যম যেটা B2 মনে করে ধরলাম, বায়ু মাধ্যমটা B1 ধরে ফেলি, এটি আরও বেশি বেটার হবে মনে হইতেছে। বায়ু মাধ্যমটা কী ধরে ফেলি? B1 ধরে ফেলি, ঠিক আছে? এটা তোমরা আরও নাও বুঝতে পারো, ছোটো মানুষ। এখন এই B2টাই আমরা বের করবো অ্যাকচুয়ালি। এই B2 বের করে দেখবো যে এখানে শব্দের বেগ কত, মানে এই দাতব মাধ্যমে বেগ কত। দাতব মাধ্যমে বেগ বের করে চেক করলে বুঝতে পারবো এই পাইপটা কিসের তৈরি, এগুলোর সাথে মিলাইয়া। আমার কোয়েশ্চেনটা এটা যে উদ্দীপকের পাইপটা কিসের তৈরি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা দাও। তো এইখানে যে ম্যাথ পড়াইতেছি এগুলো বাইরে ফিজিক্সে কোয়েশ্চেন দিতে পারবে না, এজন্য ভাইয়া একটু বেশি পড়াইতেছি যাতে 100% ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ওকে, এবারে আসো। তো এখানে দেখো শর্ত মতে কি বসে বলো তো? শর্ত মতে বসে ওই পারে যে শব্দ শোনা যায় ওই শব্দ শোনার ব্যবধান হচ্ছে 0.107 সেকেন্ড। মানে দেখো বায়ু মাধ্যমে মনে করো, এই যে প্রথমে মনে করো দাতব মাধ্যমে এই জায়গায় হচ্ছে 0.2 সেকেন্ডের শব্দ চলে আসছে, বায়ু মাধ্যমে আস্তে আস্তে মনে করো 0.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই দুইটা শব্দের ব্যবধান কত? 0.3 সেকেন্ড। কেমনে পাইছি? এই যে দেখো বায়ু মাধ্যমে শব্দ আসতে বেশি সময় লাগে, বায়ু মাধ্যমে যে সময় শব্দটা আসছে ওইটা দেখে দাতব মাধ্যমে যে সময় শব্দটা আসছে ওইটা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে ওই শব্দের পার্থক্যটা পেয়ে যাব। মানে ওইখানে হচ্ছে যে ব্যবধানে শব্দটা শোনা গেছে ওই ব্যবধানটা পেয়ে যাব। তাহলে আমরা শর্ত মতে কী দিব বলো তো? দেখো কোনটা বড় হবে তুমি আমারে বুঝাই দেও। দাতব মাধ্যম থেকে তো বায়ু মাধ্যমে শব্দের দ্রুতি কম, তো এখানে যেহেতু শব্দের বেগ কম তাহলে শব্দটা বায়ু মাধ্যমে এখানে পৌঁছাতে বেশি সময় লাগবে। তুমি এখানে T1টা এই T2 থেকে বড়, বুঝতে পারছো? তো আমি এখানে কি দিব বলো তো? এই T1 থেকে বায়ু মাধ্যমে যতটুকু সময় পর পারে শব্দটা পৌঁছাবে ওইটা দেখে দাতব মাধ্যমেরটা বিয়োগ দিলে হচ্ছে আমরা কি পাই? ওই ব্যবধানটা পাই 0.107 সেকেন্ড। কত পাই? 0.107 সেকেন্ড। তাহলে এখানে T1 কত বলো তো? T1 হইতেছে S বাই B1, T2 হইতেছে S বাই B2, 0.107 সেকেন্ড। এবার হিসাব নিকাশ করো, দেখো মান বসাও। S হচ্ছে 40 মিটার আর B1 হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগ 347.666 মাইনাস S বাই B1, S হচ্ছে 40, এটা হচ্ছে B2 সমান কত আসছে? 0.107। তাহলে এখানে আমরা কি পাইলাম? -40/B2 পাইলাম, -40/B2 এটা পাইলাম 0.107। এই যে 40 বাই এটা কত আসে বলো তো? 40/347 পয়েন্ট সামথিং কত আসে? 40/347.66, এটা আসে 0.115। 40/347.66 কত আসে? 0.115। এই 0.115 এখানে বিয়োগ হয়ে আসলো 0.115,
বিয়োগ হয়ে আসলো। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাবো, -40/b2 সমান 0.107 মাইনাস 0.115, এটা আসতেছে দেখো কত, -8 × 10⁻³ আসতেছে, উল্টা উল্টা আসতেছে। যে যাই হোক আসুক, সমস্যা নেই, আমরা আনসার তো আমরা বের করতে পারবো। মাইনাসে মাইনাসে কাটা, আর গুণন করলে b2-র সাথে এটা গুণ হবে, b2 × 8 × 10⁻³ এটা সমান হবে এই 40-এর সাথে নিচে 1 আছে ওইটার গুণ হবে। এখান থেকে আমরা b2 = পাবো 40/8 × 10⁻³ এটার নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা b2 = পাবো 40 ভাগ আনসার। সো এটা পাইলাম 5000 মিটার/সেকেন্ড। দেখো কত পাইছি, 5000 মিটার/সেকেন্ড। তাহলে বেগ পাইছি ওই যে দাতব মাধ্যমে বেগ প্রায় 5000 মিটার/সেকেন্ড। সো এখানে 5000 মিটার/সেকেন্ডের আশেপাশে বেগ কোনটা বলো তো? 5000 মিটার/সেকেন্ডের আশেপাশে বেগ হচ্ছে লোহাতে শব্দের বেগ, তাই না? এখানে যে দাতব পাতটা আসছে, এই দাতব পাতের শব্দের বেগ 5000 মিটার/সেকেন্ড। তো 5000-এর আশেপাশে আছে এই জায়গায় লোহা, তাহলে বুঝতে হবে ওই পাইপটা কিসের তৈরি বলো তো? বলো, এই মানটা কার কাছাকাছি? লোহার 5130 মিটার/সেকেন্ডের কাছাকাছি, এটার কাছাকাছি মান। যেহেতু এটা কাছাকাছি মান, তাহলে পাইপটা লোহার, কারণ লোহাতে শব্দের বেগ হচ্ছে 5130, পাইপটি লোহার। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর মতো যে আমরা এক্সপ্লেন করে বুঝতে পারলাম? পাইপটা কিসের তৈরি? পাইপটা হচ্ছে লোহার তৈরি। আমরা বুঝছি? বলো, বুঝতে পারছো? বুঝতে পারছি। এবারে আসো বাকিগুলা করি। দেখো, এ উচ্চ হতে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করতে বলছে। দেখো এটা ইজি, এই যে এটি পারার কথা, তারপরে আমি হালকা দেখাই দিই। এটার গ নাম্বারে কি বলছে দেখো তো। গ নাম্বারে বলছে উদ্দীপকের এ উচ্চ থেকে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এ কই? এ হচ্ছে যে এখানে এ উচ্চ থেকে, এটা হচ্ছে প্রতিফলক, এই যে আর দিয়ে প্রতিফলক বোঝায়। এ উচ্চ থেকে প্রতিফলকের ডাটা কই বলছে দেখো। এ উচ্চ থেকে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা এত বেশি। তাহলে প্রতিধ্বনি শোনার সময় যেটা এটা কি বলছে বলতো? শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা, মানে শব্দানুভূতির যে স্থায়িত্বকাল আছে ওই শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা, শব্দানুভূতির যে স্থায়িত্বকাল আছে ওইটা অপেক্ষা 0.025 বেশি। তাহলে প্রথমত হইতেছে তোমার শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এটা থেকে কত বেশি বলো তো? এই 0.025 সেকেন্ড বেশি, 0.025 সেকেন্ড বেশি। বুঝতে পারছি বলো তো? 0.025 সেকেন্ড বেশি। তো শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। তাহলে এখানে আমরা পাবো যেটা টি এর মান 0.1 প্লাস 0.025, মানে পাইলাম হচ্ছে 0.125 সেকেন্ড। কত? আমরা টি এর মান পাইছি 0.125 সেকেন্ড। বলো টি এর মান কি পাইছি? টি এর মান পাইছি হচ্ছে আমরা 0.125 সেকেন্ড। টি এর মান পাইছি আমরা 0.125 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়। তো এই হচ্ছে এ থেকে প্রতিফলকের দূরত্ব, মানে ডি বাইর করতে বলছে। সো 2d = বিটি লিখবা, সেখান থেকে ডি বাইর করবা BT/2। মানে বেগ কত বলো তো? শব্দের বেগ এই যে বাতাসে শব্দের বেগ 344। তো জাস্ট মান বসাইলে তো আনসার বের হয়ে চলে আসতেছে। এটা থেকে আমরা করবো যে এটা ঘ নাম্বারটা, উদ্দীপকের উচ্চ দয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। বলছে এ ও বি উচ্চ দয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্টজ। ঠিক আছে, মানে কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, বুঝতে পারছো? কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে। সো এটার আগে দেখো এখানে যে ডাটা দেওয়া আছে ওগুলো থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। কেমনি? ভালো মতো বুঝাই। এই যে এ মাধ্যমে কি আছে বলো তো? এ মাধ্যমে এই যে একটা সংকুচন আর একটা প্রসারণ মিলে একটা ল্যামডা হয়। ব্যাপারটাকে বুঝতে পারছি? যে একটা সংকুচন আর একটা প্রসারণ মিলে এখানে একটা ল্যামডা, একটা সংকুচন আর একটা প্রসারণ মিলে এখানে হচ্ছে আরেকটা ল্যামডা, একটা সংকুচন আর একটা প্রসারণ মিলে এখানে আরেকটা ল্যামডা। তাহলে আমি এখানে 3টা ল্যামডা পাইতেছি, তাই না? তাহলে এ মাধ্যমে দেখো, এ মাধ্যমে আমি কত পাইতেছি? 3টা ল্যামডা পাইতেছি। এই যে এই পিকিউ যতটুকু MNও ততটুকু, এটা একটু বোঝার ট্রাই করো। এটাও যতটুকু এটাও সেম না? একদম সেম। তাহলে এইটা দেখো, এই যে এ মাধ্যমে এগুলোর আমি ল্যামডা অফ এ ধরলাম। বি মাধ্যমে কয়টা ল্যামডা আছে বলো তো? এই যে একটা ল্যামডা, তাহলে এটা হচ্ছে ল্যামডা অফ বি। এটা কি? এটা হচ্ছে ল্যামডা অফ বি, দুইটা। এই যে আরেকটা, এটাও ল্যামডা অফ বি, তাই না? আর এখানে কি আছে বলো তো? এটা মনে হইতেছে আরও ল্যামডা বি এর অর্ধেক, তাই না? বলো তো এটাই তো ঠিকঠাক আছে কি না বলো তো? ঠিকঠাকই আছে, আমরা এটাই পাইছি। কি পাইছি বলো তো?
এটা চিত্র আঁকতে ভুল করছে, এটা চিত্র আঁকতে ভুল করছে, এটাতেও হচ্ছে সংকোচন প্রসারণ আছে, এখানে আরও অ্যাড হবে। আমি বইয়ে মিলাইলাম, এখানেও সংকোচন আছে, দ্যাট মিনস এখানে আর একটা ল্যামডা আছে, টোটাল হচ্ছে 4টা ল্যামডা। এটাতে দেখো কয়টা, 4টা ল্যামডা। তাহলে আমরা এই যে এ উচ্চ আছে না, এ উচ্চ থেকে এ উচ্চ, এই যে এটা যতটুকু এটা ততটুকু, এ উচ্চে এই পরিমাণ আসতে 3টা তরঙ্গ দৈর্ঘ্য পাইছে, পূর্ণ তরঙ্গ আর কি, 3টা ল্যামডা। আর বিতে হচ্ছে এতটুকু আসতে 1টা 2টা 3টা 4টা ল্যামডা পাইছে। তাহলে দেখো এখানে শর্ত মতে ডিরেক্ট লিখতে পারবা, শর্ত মতে এখানে কি লিখতে পারবো বলো তো, শর্ত মতে এখানে দেখো এখানের 3টা ল্যামডা যতটুকু, এখানে 4টা ল্যামডা ততটুকু, মানে এটার এটা তো সমান, তাই না? তো এখানে 3টা ল্যামডা মানে ল্যামডা এর 3টা যতটুকু, ল্যামডা বি এর 4টা ততটুকু। এখানে দেখো 4টা ল্যামডায় ওইটার পরিমাণ সেম জায়গা জুড়তেছে, তাই না? তাহলে 4 ল্যামডা বি কি পাইলাম বলো তো, 4 ল্যামডা বি। তাহলে এখান থেকে আমরা ল্যামডা অফ এ পাবো কি, 4 আছে 3 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 4/3 ল্যামডা বি। এখান থেকে আমরা কি পাইতেছি বলো তো, ল্যামডা এ আর ল্যামডা বি এর একটা সম্পর্ক পাইতেছি। ভালো মতো বুঝো, 4/3 1 পয়েন্ট সামথিং আসে, তাই না? তাহলে অবভিয়াসলি ল্যামডা এ ইজ ইকুয়াল টু, দেখো বি থেকে 1 পয়েন্ট সামথিং মানে কি, ল্যামডা বি থেকে ল্যামডা এ বেশি। তাহলে এই ডাটা থেকে আমি এটা বুঝলাম যে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বি মাধ্যমের বা এ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য বি উচ্চ থেকে বেশি, এ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য বি উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি, ঠিক আছে? এ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য বি উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি। তাহলে এটা যেহেতু আমি পাইছি এ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বি উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আমি এটাতে কি করতে পারবো, যেহেতু পাইছি এ উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বি উচ্চের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে আমি যেটা করতে পারবো, এবারে দেখো বলছে এ ও বি উচ্চদ্বয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ। উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য দিছে, কি বলছে বলতো, কম্পাঙ্কের পার্থক্য। তাহলে এ মাধ্যমের কম্পাঙ্ক এফ অফ এ, বি মাধ্যমের কম্পাঙ্ক যদি এফ অফ বি হয়, তাহলে শর্তটা কেমনে হবে বলো তো, আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু, অথবা কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা পাই, তাই না? কম্পাঙ্কের সূত্র এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা। বি যদি ফিক্সড হয়, দেখো এখানে তো মাধ্যমে কি বাতাস মাধ্যম, এই যে বাতাসের শব্দের বেগে তো, মানে এখানে মাধ্যম শুধু বাতাস, উচ্চ 2টা, তাহলে বি ফিক্সড যদি দেখো কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে মনে রাখবা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তাহলে এখানে ল্যামডা এ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে ল্যামডা মানে কি হবে বলো তো, এখানে ওই এ এর তরঙ্গ দৈর্ঘ্য এর কম্পাঙ্ক কম হবে, উল্টা আর কি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। সো এ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এ এর কম্পাঙ্ক কম হবে। তাহলে অতএব এ এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক থেকে কম হবে। দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য এর কম্পাঙ্ক কম, ঠিক আছে? এবার আমি পার্থক্যটা সুন্দর মতো লিখতে পারবো যে অতএব দেখো আমার এই কম্পাঙ্কের পার্থক্য 6 হার্জ বলছে, দ্যাট মিনস বড় কোনটা, এই যে বি মাধ্যমের কম্পাঙ্ক, বি মাধ্যম না বি উচ্চের কম্পাঙ্ক, বি উচ্চের কম্পাঙ্ক থেকে এ উচ্চের কম্পাঙ্ক বিয়োগ দিলাম, এই পার্থক্যটা হচ্ছে 6 হার্জ। এবারে বলো কম্পাঙ্কের সূত্র কি, বি বাই ল্যামডা। কম্পাঙ্কের সূত্র কি, বি বাই ল্যামডা, কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা না। সো এখানে দেখো বি ফিক্সড, এবার হচ্ছে বেগ 344 মিটার পার সেকেন্ড, এটা ফিক্সড, এটা ফিক্সড। জামেলা হইতেছে ল্যামডাতে, ল্যামডা 2 ধরনের। সো বি মাধ্যমের কম্পাঙ্ক বের করতে হলে বি মাধ্যমের ল্যামডা লাগবে, এই যে এফ অফ এ বি বাই ল্যামডা হবে। সো এখানে এ মাধ্যমের কম্পাঙ্ক বের করতে হলে এ মাধ্যমের ল্যামডা বসাবো, এখানে 6 আছে। তাহলে এখানে দেখো আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে বি বাই ল্যামডা বি আছে মাইনাস বি বাই ল্যামডা এর জায়গায় আমরা 4/3 ল্যামডা বি বসাইতে পারি, 4/3 ল্যামডা বি বসাইতে পারি, এখানে 6 আছে। এবার তুমি হিসাব নিকাশ আগায় নিয়ে যেতে পারবা না বলো তো? অবভিয়াসলি পারবা। এখানে কি পাওয়া যায় বলো তো, বি বাই ল্যামডা বি আছে মাইনাস এই যে 4/3, এটা উপরে গেলে 3/4 হয়ে যাবে, বা এটা হিসাব করে দেখো মাইনাস বি আছে, এখানে পাইছি 4 ল্যামডা ডিভাইডেড বাই 3, সো এটা উল্টে গিয়ে 3/4 ল্যামডা বি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা সমান 6 আছে। এখানে পাইলাম বি বাই ল্যামডা বি মাইনাস 3b ডিভাইডেড বাই 4 ল্যামডা বি ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা 4 ল্যামডা বি লসাগু নিতে পারবো। তাহলে 4 ল্যামডা বি যদি লসাগু নিই, ল্যামডা বি কাটা 4 থাকবে, 4 আর বি গুণ দিলে 4b হবে, মাইনাস এখানে 3b আছে, এটা 6 লসাগু নিয়ে তো যোগ বিয়োগ পারবা। তাহলে বেগের মান কত, বেগের মান 344 বলছে, এই যে উপরে অনলি বি পাইলাম আর নিচে পেলাম 4 ল্যামডা বি, এটা সমান 6। তাহলে হিসাব নিকাশ করো তো, আর গুণন করলে হবে 424 ল্যামডা বি ইজ ইকুয়াল টু বি, তাই না? আর গুণন করছি, তাহলে এখান থেকে ল্যামডা বি
বি মাধ্যমের আমাদের কি বের হইতেছে বলো তো? আমাদের এটা বের করতে বলছিল যে উদ্দীপকের উচ্চদয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা। সো মানুষের পক্ষে শোনা সম্ভব কিনা ওইটার জন্য আসলে আমাদের কম্পাঙ্ক বের করা লাগে। কি বের করা লাগে বলো তো? কম্পাঙ্ক। সো প্রশ্ন না পড়ে তোমাদের সলভ করানো শুরু করছে, কারণ এটা আমি একটু আগে প্রশ্ন পড়ছিলাম, ঠিক আছে? তো কম্পাঙ্ক বের করা লাগে যে ওই উৎপন্ন শব্দ মানুষ শুনবে কিনা, এটা কম্পাঙ্ক দিয়ে কাজ। মানুষ শব্দ শুনে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি পাইলাম বলতো? এখানে বি আগে থেকে আছে 24 ভাগ হয়ে আসলো, ল্যামডা বি ইজিক্যাল টু পাইলাম বি বাই 24। তাই লিখে অতএব ল্যামডা বি ইজিক্যাল টু বি বাই 24। বি এর মান পাইছি 344, নিচে আছে 24। দেখো বি এর মান কত পাইছি? বি এর মান পাইছি হচ্ছে আমরা 344 আর ইয়ে হচ্ছে 24। বি পাইছি 344, ইয়ে 24। তাহলে এখান থেকে হিসাব করলে কত আসে বলো তো? 344 ভাগ 24, 14.33। ল্যামডা অফ বি আসছে 14.33 মিটার। বুঝাইতে পারছি বলো তো? কত আসছে? 14.33 মিটার। ল্যামডা অফ বি আসছে 14.33 মিটার, ঠিক আছে? এটা কি সবার বের হইছে? সবার বের হইছে 14.33 মিটার। এখন তোমারে বের করতে বলছে কম্পাঙ্কগুলো, বুঝছো? ল্যামডা অফ বি পাইছি, ল্যামডা অফ বি পাইলে আমি ল্যামডা অফ এও বের করতে পারবো। ল্যামডা অফ এ সূত্র কি 4/3 ল্যামডা বি। তাহলে লিখে হতে বলে ল্যামডা অফ এ সমান 4/3 ল্যামডা বি হবে। মানটান বসাও। ল্যামডা অফ বি পাইছি 14.33। আমি হচ্ছে এ উচ্চের হচ্ছে আমরা গিয়ে পেয়ে গেলাম, কি বলে এটারে, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে জাস্ট কম্পাঙ্ক বের করব, 19.106 বের হয়েছে। এখন আমরা জাস্ট কম্পাঙ্ক বের করব। প্রথমে এ মাধ্যমের কম্পাঙ্ক বের করব। বলো এ মাধ্যমের কম্পাঙ্ক কি ভাইয়া? এ মাধ্যমের কম্পাঙ্ক হবে অবভিয়াসলি কম্পাঙ্ক এ ইকুয়াল টু বি বাই ল্যামডা। তো বি বাই এ মাধ্যমের ল্যামডা, বেগ হচ্ছে 344 আর এ মাধ্যমের ইয়ে পাইছি 19.106। তাহলে এখান থেকে কত পাইলাম বলো? 344 ভাগ আনসার, এটি আসলো 18.004 বা 18 হার্টজ। এ মাধ্যমের কম্পাঙ্ক আসছে 18 হার্টজ, ভালো মতো বুঝো। সেমভাবে বি মাধ্যমের কম্পাঙ্ক এফ অফ বি বাইর করো, সরি বি উচ্চের কম্পাঙ্ক, শুধু মাধ্যম বলে ফেলি, বি উচ্চের কম্পাঙ্ক বি বাই ল্যামডা অফ বি হবে। বি হচ্ছে 344 আর ল্যামডা অফ বি কত বলো তো? ল্যামডা অফ বি আমরা এই জায়গায় পাইছি 14.33। কত পাইছি? 14.33। তাহলে হিসাব করো 344 ভাগ 14.33। হ্যাঁ 24 হার্টজ পেয়েছি। কত হার্টজ পেয়েছি? 24 হার্টজ। তাহলে বলো তো এখানে আমরা জানি মানুষের শব্দানু মানে মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে যে শব্দগুলো থাকে, 20 হার্টজ থেকে 20,000 হার্টজের এই লিমিটের শব্দগুলো শুনে। তাহলে এই লিমিটের মধ্যে শুধুমাত্র এই যে বি উচ্চের শব্দটা আছে, তাই না? এটা তাইলে মানুষ শুনতে পারবে না, কারণ এটা হচ্ছে এই লিমিটের মধ্যে নাই। তো সুন্দর মতো লিখে দেবা যে মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ শুনে, তাহলে শুধুমাত্র এ মাধ্যমের শব্দ শুনবে না বা এ উচ্চের শব্দটা শুনবে না, বি উচ্চের শব্দ শুনবে, কারণ এটা ওই লিমিটের মধ্যে পড়তেছে, 20 থেকে 20,000 হার্টজের মধ্যে পড়তেছে, আর এটা 20 হার্টজের কম পড়ে গেছে, তাই না? তাহলে কোনটা শুনবে বলো তো? উদ্দীপকের উচ্চতা থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব, শুধুমাত্র বি এরটা শুনবে, এরটা শুনবে না, কারণ বি এর হার্টজটা ওই মানুষের শোনার মধ্যে লিমিটে শুনে আছে। ভাইয়া কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। তাহলে এই টাইপের ম্যাথ এখন আমরা পারবো। এখন হচ্ছে আমরা প্রতিধ্বনি টাইপের ইয়েটা করি। ওকে, সো দেখো এটা কি বলছে? এটা বলছে অমি না আমি, যাই হোক, অমি একটা পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ এত এত ছিল। পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আচ্ছা, এটি পারবাই যে মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, এখান থেকে তুমি কম্পাঙ্ক বের করবা। সো কম্পাঙ্ক বের করলে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়াল টু বি বাই এফ, পানিতে শব্দের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। সো আগে কম্পাঙ্ক বের করতে পারবা, ডাটা আমারটা থেকে। আমি জাস্ট গ নাম্বারটা করবো, বিকজ এই টাইপের ম্যাথ আমি বহুত করাইছি অলরেডি। এই গ নাম্বারটা কি বলো তো? গ নাম্বারে বলছে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে। দেখো এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। সো একটা দুইটা করলেই কিন্তু তোমার কামটা হয়ে যেতেছে। এটা তোমার হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এটা কি? এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। চলো, অমি কই আছে বলো তো? পাহাড় থেকে দিনাজপুর 24 আসছে। অমি একটা পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করছে। এই যে পাহাড় থেকে সে
কত মিটার দূরে আছে বলো তো? এই জায়গায় 18 মিটার দূরে আছে, সে পাহাড় থেকে 18 মিটার দূরে আছে, সে পাহাড় থেকে 18 মিটার দূরে আছে। তো সে পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায়। অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে? দেখো, সো অমি মনে করে এখানে শব্দ উৎপন্ন করে সে পাহাড়ের দিকে এটা নির্দিষ্ট বেগে দৌড় দিছে। তাহলে পাহাড়ের দিকে যদি যায়, তাহলে পাহাড়ের দিকে গেলে ওই শব্দ পাহাড়ের দিকে যদি যায়, তাহলে পাহাড়ের দিকে গেলে প্রতিধ্বনির সূত্র কি? 2d - x = bt। মানে শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে দৌড় দিলে 2d - x = bt। তো এখানে বলছে দেখো সর্বোচ্চ কত বেগে দৌড় দিলে সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে। দ্যাট মিনস আমরা সর্বোচ্চ বেগটা পাবো তখনই যখন তার সর্বনিম্ন প্রতিধ্বনিটা জানবো। সর্বনিম্ন প্রতিধ্বনির সময় কত বলো তো? একটা মানুষ সর্বনিম্ন 0.1 সেকেন্ডের মধ্যে শব্দটা আসলে, প্রতিধ্বনির সাউন্ড আসলে ওটা সে শুনতে পারবে। তো ওই সর্বনিম্ন প্রতিধ্বনি শোনার সময় দিয়ে মনে করো আমরা দেখবো যে সর্বনিম্ন প্রতিধ্বনি শুনতে পারবে হচ্ছে কোন জায়গায় গেলে, ঠিক আছে, কতটুকু হচ্ছে সে এই দিকে কত বেগে দৌড় দিয়ে আসতে পারলে, ব্যাপারটা বুঝতে পারছো? সো আমরা এই সর্বনিম্ন সাউন্ড মানে সময়টা দিয়ে বের করবো। সো এখান থেকে যদি বের করি তো তার ব্যাগ রে সে এখান থেকে মনে করো যে ব্যাগে দৌড় দিছে ওই ব্যাগরে বি প্রাইম ধরছে, এই বি প্রাইম ব্যাগটাই আমরা বের করবো। আর সে যেহেতু পাহাড়ের দিকে দৌড় দিছে, যে 2d - x = bt হবে, এটা তুমি বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো কী হবে? 2d - x এর জায়গায় আমি বি প্রাইম টি বসাবো। কী বসাবো বলো তো? বি প্রাইম টি, এখানে বিটি আছে, তাহলে এখান থেকে আমি পাবো মাইনাস বি প্রাইম টি = বিটি, 2dটা মাইনাস হয়ে যাবে। সো আমার আলটিমেট গোল কী বলো তো? বা তুমি এখানেই মান বসাই দিতে পারো, তো হাবিজাবির দরকার আছে। 2 × ডির মান তো 18 ভাই, 18 না বলো তো? এই যে প্রতিফলক থেকে সে 18 মিটার দূরে ছিল, 18 বি প্রাইম, টি এর মান 0.1 সেকেন্ড, তাই না? এই যে টি এর মান 0.1 সেকেন্ড, সর্বনিম্ন সময়ে 0.1 সেকেন্ডের মধ্যে সাউন্ড আসলে ওটা প্রতিধ্বনি শুনতে পারবো। সো ওইদিকে যত কম সময়ে শুনতে পারবে ওইদিকে তত জুড়ে দৌড়াইতে পারবে, ঠিক আছে? মানে ততটুকু দূরত্ব বেশি যেতে পারবে আর কি, বুঝতে পারতেছো? সময় বেশি হইলে তো এই শব্দটা এইদিকে চলে আসবে, বেশি এইদিকে চলে আসলে তো তার যাওয়ার জায়গায় থাকতেছে না। এখন দেখো বিটি কত? বাড়িতে শব্দের বেগ বলে দিছে নাকি? ওই দিন বাড়িতে শব্দের বেগ 340 ছিল, তাহলে বি হচ্ছে 340, বাড়িতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড। আর সাথে টি আছে, টি এর মান হচ্ছে 0.1। এখান থেকে দেখো আমরা কী পাই? মাইনাস বি প্রাইম ইন্টু 0.1 সমান এখানে পাইলাম 34, আর 8 2 × 36 আছে, বিয়োগ হয়ে আসলো। তাহলে এখান থেকে আমরা বি প্রাইম = পাইলাম যে এখানে বের হইলো 2 না -2, আর এখানে -0.1 ভাগ হয়ে আসলো। এখান থেকে আমরা 20 মিটার/সেকেন্ড পাইলাম। কতটুকু পাইছি? 20 মিটার/সেকেন্ড। এটা কার বেগ পাইছি? ওই সে যে বেগে দৌড় দিছে বি প্রাইম। তাহলে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে পাবে? সে পাহাড়ের দিকে সর্বোচ্চ 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়াইলেও প্রতিধ্বনি শুনতে পাবে। ভাই কি বুঝাইতে পারছি বলো তো? পাহাড়ের দিকে সর্বোচ্চ 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়াইলেও প্রতিধ্বনি শুনতে পাবে। ঠিক আছে, বুঝতেছো? ওকে, এরপরে এটাও সেম, পানিতে শব্দের বেগ, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য রাতুল পাঁচিলের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে হবে? এটা একদম সেম, এটা লাগবে না। এটা দেখো রাফিয়ার ম্যাথ, ময়মনসিংহ বোর্ড 24 আসছে। বসে প্রথমে তরঙ্গটির কম্পাঙ্ক কই থেকে বার করবা? রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগে তো তরঙ্গটির কম্পাঙ্ক। আচ্ছা, প্রথমে কম্পাঙ্ক তো বের করাই, যে কম্পাঙ্ক f = b/λ। এখানে এই যে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 15 সেন্টিমিটার বসে, মিটার নিলে 0.15 মিটার, তাই না? আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসে, এই তাপমাত্রায় শব্দের বেগ আসে 347.66 মিটার/সেকেন্ড। ওই b2 = √T2/T1 × b1, ওই সূত্র দিয়ে এটা বের করে, তাই না? এটা তো বের করা জানো। এখন আমরা এখানে আসলে সব জানি, আমরা আসলে অ্যাকচুয়ালি গ নাম্বারটা করবো। গ তো এমনিতেই পারি, তরঙ্গের কম্পাঙ্ক তো আর বের করতে পারবো। যে f = b/λ, বি হচ্ছে ওই 347 আর ল্যামডা 0.15 বসাইলে তো চলে আসবে। এটার ঘ নাম্বারটা দেখো, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? সো প্রথমে আগে দেখি রাফিয়া এখানে কাহিনী কী করছে। সে শব্দ উৎপন্ন করে 10 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করে এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়, তাই না? তাহলে আমার অ্যাকচুয়ালি এখন কাজ হইতেছে ডিভাইড করা। দেখো যে সে প্রতিফলক পৃষ্ঠ থেকে কত দূরে ছিল, এই যে মনে করো সে প্রতিফলক পৃষ্ঠ থেকে কত দূরে ছিল আমি তো জানি না, মনে করো সে প্রতিফলক পৃষ্ঠ থেকে এতটুকু দূরে ছিল রাফিয়া, এই জায়গায় রাফিয়া ছিল,
ঠিক আছে। সো এটা হইতেছে আমার ডি, প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব ডি। রাফিয়া কি করছে, রাফিয়া শব্দটা উৎপন্ন করছে, শব্দ উৎপন্ন করার পরে তারে হইতেছে মনে করো কি বলছে বলো তো, সে শব্দ উৎপন্ন করে শান্তি থাকতে পারে না, হুদে উল্টা দিকে দৌড় দিছে না, আমাদের বিপদে ফেলাইছে। ঠিক আছে, এই রাফিয়া যে আছে বুঝছো, ও কামটা ঠিক করে নাই, ও কামটা ঠিক করছে বলো, আমি তোমার বিচার দিতেছি ভাই, ও কামটা ঠিক করছে, ও শব্দ উৎপন্ন করছে ভাই, তুই প্রতিধ্বনি শোনার ইচ্ছা তোর, তুই জায়গায় দাঁড়াই থাকবি, তুই কেন উল্টা দিকে দৌড় দিবি, আবার এখানে বলে ওই প্রতিফলকের দিকেও দৌড় দিতে চায়, এখানে কি এগুলো কি ভাই, এই উল্টাপাল্টা জিনিস করে তো মনে করো স্টুডেন্টদের হচ্ছে বিপদে ফেলাইছে। ও যদি দৌড়টা না দিত তুমি আজকে এটা আনসার করতে পারতা, ও দৌড়টা দিয়েই তোমার বেড়ার মধ্যে ফেলাইছে। রাফিয়া নামের যে আছে ওরা ধরো তোমরা, ঠিক আছে। এবারে আসো দেখি আমরা, সে কি করছে, সে শব্দ উৎপন্ন কইরা 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে, 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে। এখন 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনিও শুনছে, তাইলে প্রতিধ্বনি শুনছে সে 0.5 সেকেন্ড পরে। এখন বলো প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিলে আমরা সূত্র জানি কি, আমরা জানি প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিলে 2d + x = bt। তাহলে এখানে কী হবে বলো তো, আমরা অ্যাকচুয়ালি প্রথমে বের করবো যে অ্যাকচুয়ালি প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত। তাই 2d + x = bt হইলে এখান থেকে কী হবে বলো তো, এখান থেকে 2d হবে bt - x, আমরা ডি বাইর করতে চাই, ডি হবে bt - x, এই যে x এর জায়গায় আমি কি লিখতে পারবো, x এর জায়গায় লিখবো হচ্ছে আমি b', মানে এই b' হইতেছে রাফিয়া যে বেগে দৌড়টা দিছে ওই দৌড় বেগটা 10 মিটার পার সেকেন্ড, 2টা ভাগ হয়ে আসলো। মান বসেও তুমি হিসাব নিকাশ করতে পারো আর এমনিও করতে পারো, সমস্যা নাই তো, যেমনি ইচ্ছা করো। বেগ হচ্ছে 347.66 মাইনাস তার বেগ 10, আচ্ছা বিটি তো টাইম 0.5 সেকেন্ড, সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে, টাইম 0.5 সেকেন্ড, নিচে আছে 2, তাহলে এইটা হিসাব করো কত বের হয়, 347.66 × 0.5 মাইনাস 10 × 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হিসাব করলে আমরা পাই 84.415 মিটার। দেখো আমরা কি পাইছি, প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 84.415 মিটার, মানে এখন এই ডি এর মান পেয়ে গেছি আমরা 84.15 মিটার, 15 না 41 বা 442 বলতে পারো, 415 মিটার পাইছি। এখন বলো রাফিয়া যদি এবার প্রতিফলকের দিকেও দৌড়ায়, একই বেগে প্রতিফলকের দিকেও দৌড়ায়, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এটা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে রাফিয়ার ম্যাথ না, রাফিয়া, হ্যাঁ ঠিক আছে, 84.415 মিটার, সব সেমই বেরোয়েছে, সেমই তো বেরোবে, এখানে ভুল হওয়ার তো কিছু নাই। এবারে আসো, এবারে কাহিনিটা কী করবো, এবারে বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাইলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। প্রতিধ্বনি শোনার জন্য কিন্তু আমার টাইম বের করে চেক করতে হবে, টাইম কত বের হইতেছে। তো এবার কাহিনী হইতেছে রাফিয়ার দেখো আমি অলরেডি কি পাইছি বলো তো, প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এইটা। সো এই যে প্রতিফলক পৃষ্ঠ আছে, ভালো মতো বুঝবা, প্রতিফলক পৃষ্ঠ পাইছি এইটা। সো এই যে প্রতিফলক পৃষ্ঠ আছে, এই প্রতিফলক পৃষ্ঠ থেকে রাফিয়ার যে দূরত্বটা, এই দূরত্বটা আমি অলরেডি পেয়ে গেছি 84.1415 মিটার। সো এইবার বলছে রাফিয়া যদি শব্দ উৎপন্ন করে প্রতিফলকের দিকে দৌড়টা দেয়, প্রতিফলকের দিকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এখন বলো তো প্রতিফলকের দিকে যদি দৌড় দেয় তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো, এক্ষেত্রে প্রতিফলকের দিকে দৌড়াইলে, যে দ্বিতীয় ক্ষেত্রে বের করতেছি, প্রতিফলকের দিকে দৌড়াইলে কী হবে, প্রতিফলকের দিকে দৌড়াইলে 2d - x = bt হয়। জাস্ট এই সুন্দর ব্যাখ্যাটা জানলে কিন্তু তুমি ইজিলি করে ফেলতে পারতেছো, তাই না? বলো এই টাইপের ম্যাথ তুমি আগে পারতা না, বাট এখন ইজিলি পারতেছো। তোমার কাছে মনে হইতেছে ভাই এই এত জীবন আমি কী পড়লাম, ভালো লাগতেছে। যদি ভালো লাগে একটা জিনিস তোমাদের দেখাই, এইচএসসিতে বাইয়া আসি, তুমি এইচএসসিতে যেহেতু বাইয়া আসি, ভাইয়ের সাথে থাকার চেষ্টা করো। ফিজিক্সে শুধু আমি না, তুমি হচ্ছে বাকি যারা দেখতেছো, তোমাদের লিজেন্ডারি নিয়াজ মুর্শেদ ফয়সাল ভাই থাকবেন, তারপরে পারভেজ থাকবে, পারভেজও আমার সাথের এক ব্যাচের। আমাদের মাইন্ডসেট সেম মানে সেম ক্যাটাগরির, আশা করি তুমি ভালো সার্ভিসই পাবো। যাই হোক, এখান থেকে আমরা টি বাইর করবো, 2d - x এর জায়গায় আমরা b' টি বসাবো, এখানে bt আছে, এই যে মান বসাই দিয়ে বলো 2 × d এর মান হচ্ছে ভাই 84.415 মাইনাস b' কত বলো তো, b' হইতেছে এই জায়গায় এই 10 মিটার পার সেকেন্ড, মানে সে যে বেগে দৌড় দিছে 10 মিটার পার সেকেন্ড, সাথে টি আছে, টি কত বলো তো, টিটা বাইর করতে চাই। এনে এই বেগ হচ্ছে শব্দের বেগ 347.66, আর এখানে টি হইতেছে ওই আমরা টিটা বাইর করব। এটা কত আসে, 2 × 84.415, এটা আসলো 168.83। এখানে দেখো 347.66 টি আছে, এই -10t + 10t হয়ে আসলো,
তাহলে এখানে আমরা সুন্দর মতো লিখলে এটারে এই পাশে লিখতেছি, এটারে সমানের এই পাশে লিখতেছি। 347 আর 10 যদি যোগ করি এটা হবে 357.66t। এই যে এই দুটা যোগ করলে 357.66t হবে। আর এটার এই পাশে লিখলাম 168.83 আমি এই পাশে লিখলাম। তাহলে এখান থেকে দেখো আমি আলটিমেটলি কী পাবো, টি ইজ ইকুয়াল টু 168.83 আছে, এটা ভাগ হয়ে আসবে। কোনটা ভাগ হয়ে আসবে? এইটা 357.66 ভাগ হয়ে আসবে। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু পাবো 168.83 ভাগ 357.66, এই যে 0.472 সেকেন্ড বের হয়েছে। মানে রাফিয়া যদি এই সেম কাজটা করে, মানে শব্দ কইরা সে যদি একই বেগে প্রতিফলকের দিকেও দৌড়ায়, তাহলে তার প্রতিধ্বনি শুনতে সময় লাগবে 0.472 সেকেন্ড। বলো, এটা তো প্রতিধ্বনি শোনার ন্যূনতম যে সময়টা আছে 0.1 সেকেন্ড থেকে বেশি, তাহলে প্রতিধ্বনি শুনবে। এখন কী লিখবা বলো তো? এটাতে লিখবা যেহেতু, কী লিখবা? যেহেতু এখানে টিজিটা এটা 0.1 সেকেন্ড থেকে বেশি বের হয়েছে, তাহলে কী হবে বলো তো? 1 সেকেন্ড থেকে যেহেতু বেশি বের হয়েছে, তাহলে রাফিয়া প্রতিধ্বনি শুনবে। কী করবে বলো তো? প্রতিধ্বনি শুনতে পাবে, প্রতিধ্বনি শুনতে পাবে, রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে, রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে। ভাই কি বুঝিয়ে দিতে পারছি? আমরা বুঝতে পেরেছি বন্ধুরে। ঠিক আছে, শেষ শেষ শেষ, ডান 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 ডান। এরপরে এটা কি? এক ব্যক্তি 20 সেন্টিমিটার তরঙ্গ থেকে শব্দ উৎপন্ন করে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে। ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? এটা কোনো কত হইলো? 15 মিটার প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে, 2d + x = bt হবে। প্রতিফলকের উল্টা দিকে যদি দৌড় দেয়, প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিলে 2d + x = bt হয়। তো 2d + x = bt হইলে এখান থেকে তো সব কিছু বের করতে পারবা। এটা আগেরটার মতো। এবারে আসো, এটা কি? এটা কূপের গভীরতা দেওয়া আছে। কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং এত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের ব্যাসার্ধ ট্রেসার্ধ দেওয়া আছে। বলছে প্রথমে কূপের এলাকার তাপমাত্রা বের করো। প্রথমে কি বের করতে বলছে বলো তো? কূপের এলাকার তাপমাত্রা। দেখি তো আমরা বের করতে পারি কিনা। এই তাপমাত্রা মানে উল্টা জিনিস, তাই না? তুমি এতদিন শিখে আসছো কি বলো? এতদিন আমি শিখে আসছি ভাই, আমার তাপমাত্রা দেওয়া আছে, শব্দের বেগ বের করি। এখন আমার শব্দের বেগ বের করব, শব্দের বেগ থেকে তাপমাত্রা বের করতে হবে। দেখো, একটা কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। দেখো, তাহলে গভীরতার কূপটা আঁকি প্রথমে, এই জিনিসটা বুঝতে হবে। একটা কূপের গভীরতা 100 মিটার, এই যে একটা কূপ, এই যে একটা কূপ। এখন এই কূপের গভীরতা আছে 100 মিটার, ঠিক আছে? এই কূপের গভীরতা, এই জায়গায় যে টোটাল গভীরতা আছে, এই গভীরতা আছে 100 মিটার। মানে এই জায়গায় এই যে গভীরতা, এই গভীরতা আছে হচ্ছে 100 মিটার। এই যে গভীরতা, এই গভীরতা হচ্ছে 100 মিটার। এবার এই কূপের 1/4 পানি দ্বারা পূর্ণ। বুঝবা, 1/4, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। 100 এর 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ। বলো, 100 এর 4 ভাগের 1 ভাগ কি? 100 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25। দ্যাট মিনস 25 মিটার পানি দ্বারা পূর্ণ হয়ে যায়। আমি বললাম এতটুকু পানি দ্বারা পূর্ণ, ঠিক আছে? এতটুকু পানি দ্বারা পূর্ণ। এখানে পানি আছে, কি আছে বলো তো? পানি আছে, পানি দ্বারা পূর্ণ। তাহলে কতটুকু পানি দ্বারা পূর্ণ বলো তো? এই যে পরিমাণ, যে অংশটা পানি দ্বারা পূর্ণ, এতটুকু হচ্ছে 25 মিটার। যে অংশ পানি দ্বারা পূর্ণ, এই অংশটা হচ্ছে 25 মিটার। তাহলে উপরের যে এই অংশটা বলো, এই অংশটা, উপরের এই অংশটা কি হবে? এক্স্যাক্টলি 75 মিটার হবে। কি হবে? 75 মিটার হবে। টোটাল 100, তাহলে উপরের অংশটা হবে 75 মিটার, ঠিক আছে? এখন বসে, এটা কূপের গভীরতা হচ্ছে 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দিয়ে দিয়েছে। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলে 0.44 সেকেন্ড পরে, 0.44 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। দেখো, এই জায়গায় বলছে যে কূপের এই জায়গায় শব্দ উৎপন্ন করার পরে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে এখানে প্রতিধ্বনি শোনার সময় দিচ্ছে 0.44 সেকেন্ড। তাহলে বলো তো, এটা ইজিলি বুঝতে পাইতেছে। কেউ যদি এখানে একটা শব্দ উৎপন্ন করে, এই শব্দটা আসবে কূপে, এখানে বাধা পেয়ে আপারের উপরের দিকে উঠবে, তখন সে প্রতিধ্বনি শুনবে। এই যে পানির এই উপরের বান্ধে বাধা পেয়ে আবার উপরের দিকে উঠবে, তখন প্রতিধ্বনি শুনবে। দ্যাট মিনস এখানে যে ডিটা, শব্দের উৎপত্তিস্থল থেকে প্রতিফলকের দূরত্ব, এই ডি হবে 75 মিটার, তাই না? এই যে কেউ যদি কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করে, তাহলে এটা পানিতে বাধা খেয়ে উপরের দিকে উঠবে। তাহলে এই যে আমরা এখানে যা করার কইরা ফেলছি, এখানে ডি যেটা, এই ডি হইতেছে অ্যাকচুয়ালি 75 মিটার, ঠিক আছে? তারপরে টি হচ্ছে 0.44 সেকেন্ড। আমি
কূপের এলাকার তাপমাত্রা যদি বের করতে চাই তাহলে আসলে তাপমাত্রা আসবে বেগ থেকে। আগে আমার বেগ জানা লাগবে, তাপমাত্রা বেগ থেকে আসবে। সো আগে আমি বেগটা বের করি। কী বের করি? বেগটা বের করতে চাই। তো এখানে তো সোজা সাপটা দৌড় দিছে, কিছু দেয় নাই। তাহলে আমরা জানি 2D = BT। এখান থেকে আমরা শব্দের বেগটা বের করবো। বেগ কী হবে? বেগ B = 2D/T হবে। বেগ B = 2D/T হবে। বুঝতে পারছি? বলো, বেগ B = কী হবে? বেগ B = হবে 2D/T। তাহলে বেগ B = যদি 2D/T হয়, তাহলে দেখো আমরা এখান থেকে কী পাইতেছি? বেগ B = 2D/T। তাহলে 2 × D এর মান কত? D এর মান হচ্ছে 75 মিটার, ডিভাইডেড বাই T এর মান কত? 0.44। তাহলে এখান থেকে বায়ুর তাপমাত্রাটা পাবো, সরি বাতাসের শব্দের বেগটা পাবো। 2 × 75 ভাগ 0.44, এটা পাইলাম হচ্ছে আমরা 340.91 মিটার পার সেকেন্ড। কত পাইছি বলো তো? 340.91 মিটার পার সেকেন্ড পাইছি। কত পাইছি? 340.91 মিটার পার সেকেন্ড। 340.91 মিটার পার সেকেন্ড পাইছি। ঠিক আছে, ওকে। গেল কই? হ্যাঁ, কূপের গভীরতার এটা করতেছি। হ্যাঁ, ঠিকঠাক বেরোইছে নাকি বলো? 340.91 মিটার পার সেকেন্ড বেরোইছে, এই যে বের হয়ে গেছে। এবার এটা যদি বের হয়, এবার আমারে বসে দেখো কূপের এলাকার তাপমাত্রা। সো এবার B2 = বা আমরা যে সূত্রটা জানি, দেখো B2/B1 = T2/T1। ওই সূত্রের B2 হচ্ছে এটাই, যে কূপের মানে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটা B2 বের করি। B2 হচ্ছে এটা। B1 জানি ওই 330 মিটার পার সেকেন্ড। তারপরে T1 হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি T2টা বের করবো, তাই না? তাহলে কূপের এলাকার তাপমাত্রা বের হয়ে যাবে। এবারে লিখো এখন বা আবার এই B2 হইতেছে 340.91 মিটার পার সেকেন্ড। B1 হইতেছে এই যে বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 330 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে B1, এটা হচ্ছে B1। আর T1 কত? ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা T1। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন। আমি বের করতে চাই কি ভাইয়া? আমি এক্স্যাক্টলি এখান থেকে বের করতে চাই T2। T2 কত? তাহলে আমরা জানি B2/B1 = T2/T1। এই সূত্রটা জানি কি জানি না? জানি। উল্টে লিখলে এমনি লিখতে পারবো। দেখো T2/T1 = B2/B1। তাহলে এখান থেকে আসবে, দেখো উভয় পক্ষ করে স্কোয়ার করলে T2/T1 = আসবে B2/B1 স্কোয়ার। এরকম আসবে না? উভয় পক্ষ করে স্কোয়ার করছি, রুট উঠছে বা রুট ওই পাশে গেছে স্কোয়ার হয়, এইভাবেও চিন্তা করতে পারো। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাইতেছি T2 = B2/B1 হোল স্কোয়ার। এই T1টা এখানে গুণ হয়ে গেল। এটা অপর পৃষ্ঠায় লিখিত, দেখো তো কী পাইছি সূত্রটা? T2 = অতএব আমরা T2 = পাইছি B2/B1 হোল স্কোয়ার ইন্টু T1। এটা পাইছি। T2 কী পাইছি বলো তো? B2/B1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই T1। তাহলে এখান থেকে কি আসবে? B2 কত? B2 হইতেছে B2 340.91, B2 হইতেছে 340.91, B1 হইতেছে 330, এটা স্কোয়ার, T1 273। সো এটা হিসাব করলে আমরা T2 পাবো। T2 কেলভিনে আসবে আর কি, 340.91 ডিভাইডেড বাই 330 হোল স্কোয়ার। আমি যতটুকু করাই দিছি, এরপরে তোমরা নিজেরা সিকিউ সলভ করবা কিছু। তো এখানে কি পাইলাম বলো তো? ফিজিক্স কোয়েশ্চেন ঘুরাই পেঁচাই আসে, সো তোমার বুঝে শুনে আনসার করতে হবে। এত কেলভিন আসছে, বলো কেলভিন থেকে সেলসিয়াসে কেমনে নেয়? কেলভিনে আসছে, এটা থেকে সেলসিয়াসে নিতে হলে জাস্ট 273 বিয়োগ দিয়ে দিবা। তাহলে কী হয়ে যাবে বলো তো? সেলসিয়াসে চলে যাবে। ঠিক আছে, তো 273 বিয়োগ দিলে সেলসিয়াসে চলে যায়, আর সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 273 যোগ করা লাগে। যাই হোক, এখানে 18.35 ডিগ্রি সেলসিয়াস পাইলাম। তাহলে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল? কূপের এলাকার তাপমাত্রা ছিল হচ্ছে এই যে 18.35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কূপের এলাকার তাপমাত্রা কত ছিল বলো তো? এই 18.35 ডিগ্রি সেলসিয়াস। তোমরা কি বুঝতেছো বা বুঝছো কোনো ওয়েতে, নাকি না বুঝার কোনো বান করতেছো বলো তো? না বুঝার তো কিছু নাই এই জায়গায়, যেমনে বুঝাইতেছি তুমি যদি না বুঝো তাহলে তো পাপ হবে মিয়া। এই বয়সে পাপ কাজ করা উচিত না। বুঝতেছো না? বুঝতেছো। এবার এই যে দেখো এইচএসসিতে ভাইয়া তোমরা এসএসসি 26 মানে এইচএসসি 28 বেশ, তাই না? সো এইচএসসিতে পাবা আমাদেরকে এই তিনজনের পাবা। এন্ড তুমি অলরেডি নিয়াজ ভাইয়ের ক্লাস করে ফেলছো ভাই, নিয়াজ ভাইয়ের ক্লাস করছো। এন্ড পরীক্ষার আগের রাতে তোমার ভালো লাগার কথা, বাট ভাই একটু টাইনা পড়াইছে পরীক্ষার আগের রাত যেহেতু।
একাডেমিক ক্লাসে আগে যদি কোনো একটা ক্লাস করতে পারতাম বা এর পড়ানোর স্টাইল এটলিস্ট দেখছো যে এই পড়ানোর স্টাইল ভালো লাগার মতোই, তারপরে পারভেজের ক্লাসও শেষের দিকে দেখবা, ঠিক আছে? সো আমাদের তিনজনের ক্লাসই একটা ক্লাসের মধ্যে তোমার দেখা হইতেছে। এখন মূর্খ হইলো ভাই, আমাদের তিনজনের ক্লাস যদি তোমার ভালো লাগে, আমার ক্লাস তো জানো, আমার ক্লাস ভালো না লাগলে দেখতা না। বাট এখানে এইচএসসিতে আমার থেকেও মেইন ফেস হইতেছে এই যে নিয়াজ ভাই, তারপরে পারভেজ, বিকজ ওরাই বেশি পড়াবে সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড ভাইয়া অবভিয়াসলি পড়াবো এইচএসসিতে, বাট এরা হইতেছে মেইন ফেস। নিয়াজ ভাই এইচএসসি ফিজিক্সের মনে করো হচ্ছে ভাইয়া হচ্ছে পড়াবে বেশি, ঠিক আছে? তো এই যে ভাইয়ার পড়ানোর স্টাইলটা কি তোমার ভালো লাগছে? শেষের দিকে দেখবা চ্যাপ্টার 10 তোমাদের পারভেজ ভাইয়া পড়াইতেছে, দুজনই বুয়েটের। তো যদি ভালো লাগে তাহলে দেখো এইচএসসি 28-এ তুমি ফিজিক্সে আমাদের উপর ভরসা রাখতে পারো। ফিজিক্স ফার্স্ট পেপারের ফুল কোর্স ওয়েবসাইটে আমি দিয়ে দিতেছি। ফিজিক্স ফার্স্ট পেপারের ফুল কোর্স তুমি একটা কাজ করবা, তুমি পরীক্ষা দিয়ে আসবা, ওয়েবসাইটে যাবা, কোর্স সেকশনে যাবা, কোর্স সেকশনে গিয়ে এইচএসসি 28 সেকশনে যাবা। এই যে এইচএসসি 28 সেকশনে দেখো অলরেডি এই ফিজিক্স কোর্সটা পাবলিক হয়ে আছে। এই যে দেখো ফিজিক্স কোর্সটা পাবলিক হয়ে আছে না বলো তো? এই ফিজিক্স কোর্সটা 50% ডিসকাউন্টে তুমি কিনতে পারবা। তুমি আগে এখন এক্সাম দেও, আগে তুমি এক্সাম ফিজিক্স যদি আমাদের ক্লাস করে এক্সাম ভালো দিতে পারো, দেনই আমাদের উপর ভরসা রেখা এই কোর্সেটা কিনতে পারো। আমরা তিনজন আছি যেহেতু, সিলেবাস দ্রুত আমরা শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ব্যাপারটা বুঝতেছো? এজন্য আমরা হচ্ছে টিচার প্যানেল হচ্ছে এইবার আমাদের এই আরএমএইচের ফিজিক্স, এইচএসসিতে ফিজিক্স টিচার প্যানেল, অ্যান্ড আমি স্যাটিসফাইড আমার এই দেখে যে না তোমাদেরকে ভরসার একটা জায়গায় দিয়ে দিতে পারতেছি এইচএসসিতে। সেমভাবে কেমিস্ট্রিতেও পাবা, এনাম ভাইদের পাবা, হায়ার ম্যাথে শুভম স্যারের পাবা। তারপর আমি এইচএসসিতে আরএমএইচে ভালো ভালো টিচার প্যানেল দেওয়ার চেষ্টা করতেছি। তোমরাও সাজেস্ট করতে পারো ভাই কেমিস্ট্রিতে হাসান এনাম ভাইয়ের সাথে কারে চাও, অ্যান্ড হায়ার ম্যাথে শুভম স্যারের সাথে কারে চাও, একটু কমেন্টে জানাইতে পারো। এমনকি বায়োলজিতেও জুনুরেন স্যারের সাথে এইচএসসিতে কারে চাও জানাইতে পারো। কেউ অ্যাভেলেবেল থাকলে আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবো, ঠিক আছে? আর এইদিকে তো ইবিআই কোর্সও আছে, ঠিক আছে? বুঝতেছো তো বলো তো? ওকে, তাহলে আমরা শুরু করি, তাই না? সো এইচএসসি ফিজিক্স আমরা আসি, দেখা হবে, ঠিক আছে? এইচএসসিতে দ্যাট মিনস এই দেখা শেষ দেখা নয়, আরও দেখা হবে, ঠিক আছে? এই দেখা শেষ দেখা নয়, আবার দেখা হবে। অ্যান্ড আবার দেখা হবে, কই দেখা হবে? এইচএসসিতে আমাদের সাথে ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ। এবার আসো আমরা ঘ নাম্বারটা করি। এটা কি বলছে বলো তো? দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে? দেখো জিনিসটা আগে বুঝতে হবে, বুঝার আগে আমি ওই জিনিসটা করে দিই ভাই। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হইলে বায়ুর তাপমাত্রা শব্দের বেগ কত হবে এটা তুমি বের করতে পারবা। শব্দের বেগ হবে, আমরা সবাই জানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসাব নিকাশ করে শব্দের বেগ হয় 347.66 মিটার পার সেকেন্ড। কত বের হয় বলো তো? 347.66 মিটার পার সেকেন্ড বের হয়। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বের হয়? 347.66 মিটার পার সেকেন্ড বের হয়। এইবার 347.66 মিটার পার সেকেন্ড যদি বের হয়, বলছে দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে? দেখো আমি কূপটা আঁকি। সো কূপটে কতটুকু পানি ভরা যাবে ওইটার জন্য আসলে কূপের হচ্ছে কতটুকু আয়তন খালি রাখতে পারবো ওইটা আমরা জানবো, ঠিক আছে? বা কতটুকু আয়তন ভরাট রাখতে পারবো, কতটুকু আয়তন পানি দ্বারা ভরাট করবো আর কি, ওইটা জানতে হবে। সো এটা হচ্ছে আমাদের কূপ। এখন হচ্ছে আমরা দেখো প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন সময়টা কত বলো তো? 0.1 সেকেন্ড। প্রতিধ্বনি শোনার জাস্ট উপযোগী করে সর্বোচ্চ যদি পানি পড়তে চাই তাহলে আমি জাস্ট প্রতিধ্বনি শোনার উপযোগী করার জন্য যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। আমি দেখবো 0.1 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে হলে কতটুকু পানি ভরাট রাখতে পারবো। সো মনে করলাম যে আমি এই জায়গায় এতটুকু পানি ভরাট রাখতে পারবো। কি মনে করলাম যে এতটুকু পানি ভরাট রাখতে পারবো, এই পুরো পোরশনটাতে পানি আছে, এই পুরো পোরশনটাতে কি আছে বলো তো? পানি আছে। আমি কি করতে পারবো? এই এতটুকু অংশ ভরাট রাখতে পারবো। ভাই কি বুঝতে পারছি? এই যে উপরে এতটুকু অংশ ভরাট রাখতে পারবো, মানে এই পুরো এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা পানি দ্বারা ভরাট রাখতে পারবো। তার মানে আমার আলটিমেট গোল হইতেছে, দেখো আমি কূপটিতে কতটুকু পানি রাখতে পারতেছি ওইটার জন্য যেটা করতে হবে, এখানে যতটুকু অংশ পানি রাখতেছি ততটুকু অংশের আয়তন বের করতে হবে। এবং আয়তন বের করার জন্য এখানে পানির উচ্চতাটা কতটুকু হবে, নিচ থেকে পানির উচ্চতাটা কতটুকু হবে, এই জিনিসটা আমার বের করা জরুরি। এই জিনিসটা বের করতে হলে দেখো টোটাল কূপ তো হচ্ছে 100 মিটার গভীরতা, টোটাল কূপ হইতেছে 100 মিটার, টোটাল কূপ হইতেছে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল কূপ কত বলো তো? টোটাল কূপ হইতেছে 100 মিটার, 100 মিটার গভীর। সো আমি দেখবো যেখানে ন্যূনতম 0.1 সেকেন্ডেই প্রতিধ্বনি শোনার জন্য এখানে কতটুকু খালি রাখলে হয়ে যায়।
ঠিক আছে, এটা বের করবো, এটা হচ্ছে ডি। এই যে 2d = বিটি দিয়ে যদি করে দিলে এটা হচ্ছে ডি, এই ডিটা একটু বের করি, এই উপরের অংশটা বের করি। উপরের অংশটা কেমনে বের করবো বলো তো? আমরা জানি 2d = বিটি, সো এখান থেকে ডিটা বের করবো, বিটি/2 হবে। বি হইতেছে এই যে এইটা, কজ ওই সময় দিনের তাপমাত্রা 330 ডিগ্রি করছে, 30 ডিগ্রি সেলসিয়াস মানে 347.66 মিটার/সেকেন্ড ব্যাগ, টাইম হচ্ছে 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে এটা হিসাব করে দেখলাম আমরা কতটুকু খালি রাখতে পারবো। দেখো এখানে পাইলাম 17.383 মিটার। যে এই অংশটা ভালো মতো বুঝো, এই অংশটা কত বেড়েছে? 17.383 মিটার। যে এই অংশটা 17.383 মিটার আছে, দ্যাট মিনস এই অংশটা আমি খালি রাখতে হবে প্রতিধ্বনি শুনতে হইলে, বিকজ প্রতিধ্বনির যে বাতাসে শব্দটা আসবে আইসা পানিতে বাধা পেয়ে আবার উপরের দিকে যাবে। সো সর্বনিম্ন এই জায়গাটা মানে 17.383 মিটার আমার পানি শূন্য রাখতে হবে, বাকিটুকু পানি দ্বারা ভরাট করতে পারবো। তাইলে কত হবে? পানির উচ্চতা হবে, পানি দ্বারা তো বাকিটুকু ভরাট করতে পারবো, তাহলে পানির উচ্চতা কী হবে বলো তো? পানির উচ্চতা H = হবে টোটাল 100 মিটার গভীর কূপ, টোটাল 100 মিটার গভীর কূপ। এই 100 মিটার থেকে উপরের অংশটা যদি বাদ দিয়ে দিই, মানে 17.383 যদি বাদ দিয়ে দিই, তাহলে এই নিচের অংশের উচ্চতা বা কতটুকু পানি উঁচু রাখতেছি এটা বের হয়ে যেতেছে H। বুঝিয়ে দিতে পারছি? 17.383 কত বের হইলো? 82.617 মিটার। দ্যাট মিনস আমরা 82.617 মিটার এতটুকু উচ্চতা পর্যন্ত পানি ভরাট রাখতে পারবো। এখন আমি উচ্চতা পেয়ে গেছি এবং এটা একটা সিলিন্ডার। দেখো কূপের ব্যাসার্ধ 2 মিটার বইলা দিছে। সো দেখো এই কূপগুলা সিলিন্ডার আকৃতির থাকে, কূপগুলা কীরকম থাকে? সিলিন্ডার আকৃতির। তো সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইটা, এন্ড কূপের ব্যাসার্ধ r = 2 মিটার বইলা দিছে। দেখো কূপের ব্যাসার্ধ r = 2 মিটার বইলা দিছে। তাইলে আমি যদি পানির আয়তন বের করে ফেলি, দেখো পানির আয়তন বের করে ফেললে কত কেজি পানি দ্বারা পূর্ণ করব ওইটা বের করতে পারবো। আমি এখানে দেখো 82.617 মিটার উচ্চতা পর্যন্ত পানি রাখতে পারবো, তাহলে ওই পানির আয়তন কত হবে একটু দেখি তো। ওই পানির আয়তন হবে, যেহেতু এটা সিলিন্ডার আকৃতি, পানির আয়তন πr²h। পানির আয়তন কি? πr²h। পায়ের মান 3.1416, আর এর মান ওই যে ব্যাসার্ধ যেটা 2, তাহলে 2² * h কত? 82 পয়েন্ট, h হইতেছে 82.617, এটা হচ্ছে h। এটা হিসাব করো, 3.1416 2² * 82.617, এই যে 1038.198 এত মিটার কিউব পাইছি। কী পাইছি বলো তো? ওই এর আয়তনটা, পানির আয়তন পাইছি এত মিটার কিউব। এখন আয়তন মানে তো বি, তুমি জানো আয়তন যদি এত হয়, পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব 1000 kg/m³। সেটা চ্যাপ্টার 5-এর সাথে একটু লিঙ্ক ছিল আর কি মোটামুটি। সো পানির ঘনত্ব 1000 kg/m³, আর এই কূপের আয়তন পাইছি 1038.198। তাহলে লিখো, তবে পানির ভরই তো কেজিতে বের করলে পানির ভর বের করতে হবে। এই যে আমরা জানি ঘনত্ব ρ = m/b, এটা দেখেই বরের সূত্র আছে, বর m = b × ρ। চ্যাপ্টার 1-এ একটু দেখেছিলাম। এখানে পানির ভর m = আসবে b × ρ। এই যে আয়তন পাইছি কত? 1038.198, এটার সাথে পানির ঘনত্বটা যদি গুণ দিয়ে দাও 1000, তাইলে হচ্ছে তুমি আলটিমেট আনসারটা পেয়ে যাবে কত কেজি। এখান থেকে আসতেছে দেখো 1.038 × 10⁶ কেজি। 1.038 × 10⁶ কেজি আসছে। কত আসছে বলো তো? 1.038 × 10⁶ কেজি আসছে। এটা আসছে আমাদের পানির ভর। এটা কি আসছে বলো তো? পানির ভর আসছে, মানে যতটুকু পরিমাণ পানি রাখতে পারবো ওই পানির ভর আসছে এটা 1.038 × 10⁶ কেজি। ভাইকে বুঝিয়ে দিতে পারছি? বলো এই ম্যাথটা কি বুঝছো সবাই? সবাই কি বুঝতে পারছো বলো তো? পানির ভর কি আনসার মিলছে? হ্যাঁ মিলছে। 1.038 10⁶ কেজি পানি পূর্ণ করা যাবে। ওকে, এখন আরেকটা ব্যাপার হইতেছে, দেখো এখানে তুমি আয়তন বের করার পরে তুমি যদি এটা জানো যে 1 মিটার কিউব পানিতে 1 মিটার কিউব আয়তনে 1000 কেজি পানি থাকে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে 1 মিটার কিউব পানির আয়তন, শুধু 1 মিটার কিউব আয়তনের পানির ভর 1000 কেজি, তাহলে এত আয়তনের ভর 1000 × এত। সো ঘুরে ফিরে এই সূত্র না জানলে 1000 দিয়ে গুণ দিয়েও বের করতে পারতাম। সো আমরা বুঝছি এতটুকু, বুঝছি না? বুঝছি। এবার এটা যদি বুঝি, এখন
শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পর শুনতে পারবে? এই যে এটা একটু দেখি তো। দেখো এটা হচ্ছে শিক্ষক, এটা শিক্ষক। সো শিক্ষক কী করছে বলো তো? শিক্ষক একটা শব্দ উৎপন্ন করছে, বাতাসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড বসে। শিক্ষক ছাত্রকে উচ্চ শব্দে ডাকলেন। শিক্ষকের বুকাল কর্ডের কম্পাঙ্ক 700 হার্জ, তাই না? এখন দেখো শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পর শুনতে পাবে? সো এটা তোমাদের যে লেভেলের কোয়েশ্চেন সলভ করে দিছি, এটার পরে তুমি এটা পারার কথা। তোমার আসলে যে লেভেলের কোয়েশ্চেন সলভ করে দিছি এটার পরে এইটা পারার কথা, এটা পারার কথা, বুঝছো? এটা তুমি নিজে দেখো, ময়মনসিংহ বোর্ড 22, এটা তুমি দেখো নিজে, একটু প্র্যাকটিস করে। এটা প্র্যাকটিসের জন্য দিলাম, এটা প্র্যাকটিসের জন্য দিলাম, ঠিক আছে? এটা প্র্যাকটিসের জন্য দিলাম। এটা হচ্ছে না, এটা যদি না পারো এই সেম ম্যাথটা কই করাইছি, এটা কি করাই নাই হয়তো। যাই হোক সমস্যা নাই, এগুলো তো তুমি সলভ পাবা। বাকি যেগুলো আছে ওইগুলা করলে এগুলো হচ্ছে চুনাপুটি। বাকি যতগুলা ম্যাথ করাইছি ওইগুলোর তুলনায় এগুলো চুনাপুটি, ঠিক আছে? কঠিন কঠিন ম্যাথ করাইছি। তো তোমাদের চ্যাপ্টার 7 সুন্দর মতোই শেষ করি। চ্যাপ্টার 7-এর একটা টপিক আছে, সেটা হচ্ছে দুলনকাল। এটাতে এটা টপিক আছে, সেটা হচ্ছে দুলনকাল। দুলনকালের কোনো ম্যাথ রাখি না, সূত্রগুলো লেখা দিই। তো দুলনকালের একটা টপিক আছে এখানে, মনে হয় দুলনকাল। দুলনকালকে টি দ্বারা প্রকাশ করা হয়। এই টি ইজ ইকুয়াল টু 2π√L/G আছে, এটা একটা সূত্র। টি ইজ ইকুয়াল টু 2π√M/K আছে একটা সূত্র। এবং F ইজ ইকুয়াল টু KX, এই সূত্র থেকে K ইজ ইকুয়াল টু F/X দ্বারা স্প্রিং ধ্রুবক বের করা যায়। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? স্প্রিং ধ্রুবক। এবং এই স্প্রিং ধ্রুবকের একক হইতেছে নিউটন পার মিটার। অ্যান্ড এই যে এই দুলনকাল রিলেটেড ম্যাথগুলা তোমাদের নিয়াজ ভাই চ্যাপ্টার 4-এ পড়াইছে অবভিয়াসলি স্প্রিংয়ের রিলেটেড ম্যাথ। সো চ্যাপ্টার 4-এ যেহেতু পড়াইছে এর জন্য আমি এটা একটু কম করাইতেছি। সো এগুলা চ্যাপ্টার 4-এ পড়ানো হয়েছে, ঠিক আছে? আর পরে মনে করো কোনো স্প্রিং ধ্রুবক যদি দেওয়া থাকে এবং স্প্রিংয়ে একটা নির্দিষ্ট বড় বস্তু চলে গেলে তার দুলনকাল বের করার সূত্র হচ্ছে এটা। এবং যদি কোনো সুতার মধ্যে বস্তু ঝুলানো হয়, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার মধ্যে যদি বস্তু ঝুলানো হয় আর অবিকর্ষজ ত্বরণ যদি দেওয়া থাকে, জি হচ্ছে অবিকর্ষজ ত্বরণ, তাহলে এই সূত্র দ্বারা ওইটা দুলনকাল বের করতে পারবা, অবিকর্ষজ ত্বরণ। সো দুলনকাল রিলেটেড ম্যাথ আছে নাকি গাইডে? আমি একটু চেক করে দেখি তো এই টাইপের কোনো ম্যাথ আছে কিনা। একটা আছে রাজশাহী বোর্ড 22-এর, ওইটা অনেক ঘুরে পেঁচাই। এই টাইপের ম্যাথ এই বছর আসা পসিবিলিটি কম আছে। আবার ঘুরে পেঁচাই দিলে এত ঘুরে পেঁচাই ম্যাথ হঠাৎ তুমি বুঝবা না। স্ট্যান্ডার্ড যতগুলো আছে ইম্পর্টেন্ট সবই সলভ করানো হয়েছে। দুলনকাল রিলেটেড ম্যাথ পাই কি না দেখি তো, তাহলে একটু করাই দিয়ে দিতাম। দুলনকাল রিলেটেড ম্যাথই পাইতেছি না। আমার কাছে আরেকটা বই আছে যেটাতে পাবো দুলনকাল রিলেটেড ম্যাথ, এটা মেবি এইটাতে চ্যাপ্টার 7, তাই না? এটা করাই দেবে, দুলনকাল রিলেটেড ম্যাথই একটা করাই দেই, নাহলে পরে হচ্ছে তুমি চিন্তার মধ্যে পড়ে যাওয়া। ভূপৃষ্ঠে একটি দুলকের দুলনকাল 1 সেকেন্ড, ঠিক আছে? এই যে মনে করো তোমার দিলাম ভূপৃষ্ঠে দুলনকাল 1 সেকেন্ড হলে দুলকের দৈর্ঘ্য কত? কঠিনই করে দুলকের দৈর্ঘ্য কত বলো, কি হবে? এটা কেমনে করবা বলো তো? ভূপৃষ্ঠে একটা দুলকের দুলনকাল বসে, দুলনকাল মানে টি যেগুলো বসে 1 সেকেন্ড। আর ভূপৃষ্ঠে যেহেতু বসে, ভূপৃষ্ঠে অবিকর্ষজ ত্বরণ জি যেগুলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা জানি। আমাদের দুলকের দৈর্ঘ্য বের করতে বসে, বা ওই দুলকটা মনে করো এটা সুতা, মানে সুতারে আমরা দুলক হিসেবে ইউজ করতেছি, তাহলে ওই সুতার দৈর্ঘ্য বের করতে বসে। তাহলে আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2π√L/G, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, উভয় পক্ষের স্কোয়ার করলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π² ইন্টু L/G পাবো। আমি এল বের করতে চাই, তাই না? তাহলে দেখো 4 আর গুণন করলে 4π² L সমান হবে T²G। এখান থেকে আমরা যদি ওই দুলকের দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য বের করতে চাই, L ইজ ইকুয়াল টু হবে T²G আছে
4 পাই স্কোয়ার নিচে আসবে। দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড বসে দিলে 1 স্কোয়ার ইন্টু জি এর মান 9.8, নিচে আছে 4 পাই স্কোয়ার, 4 ইন্টু 3.1416 স্কোয়ার। রেডি হিসাব করো, হিসাব করো কত আসে। 1 স্কোয়ার ইন্টু 9.8 ভাগ 4 ইন্টু 3.1416 স্কোয়ার, এটা আসতেছে কত জানো? সুতার দৈর্ঘ্য আসছে 0.248 মিটার, সুতার দৈর্ঘ্য আসছে 0.248 মিটার, 248 মিটার। আই থিঙ্ক বুঝতে পারছো। আর তোমার সরাসরি দেখবা এই ইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, দুলনকাল বের করতে পারবে, টাস করে বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আর আছে কিনা? দুলনকালের খুব বেশি ম্যাথ নাই আসলে। ওকে, আর যদি কোনোটা দিয়ে দেয় যে 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 কাম্বর একটা পাথর ঝুলিয়ে দিলে তার দুলনকাল কত? যেমন মনে করো এটা দিছে, এই যে এই দুলনকালেরগুলো আমি কম করাইছি কারণ চ্যাপ্টার 4-এ নিয়ে আসবাই করাই ফেলছেন অলরেডি, এই জন্য আমি এটা একটু স্কিপ করছি বলতে এটা অলরেডি পড়াইছে চ্যাপ্টার 4-এ। আর এটা দেখে সরাসরি কোয়েশ্চেন চলে আসে, তুমি চাইলে এটা আনসার করতে পারো, কোনো সমস্যা হবে না। মনে করো 1 মিটার লম্বা সুতায় 10 গ্রাম ভর ঝুলালে দুলনকাল কত? এটা মনে করো কোয়েশ্চেন। সো এটার ক্ষেত্রে দেখবা কি দেওয়া আছে বলো তো, ভর দেওয়া আছে। সো ভর দেওয়া থাকলে তোমার কাছে মনে হইতে পারে T=2π√m/k দিয়ে করবা। দেখো এটা তখনই করবা যখন স্প্রিংয়ের মধ্যে যদি বস্তুটা ঝুলায়, তাহলে এটাই হচ্ছে দুলনকালের সূত্র। তো স্প্রিং ধ্রুবক দেওয়া নাই, তুমি তো এটা দিয়ে হচ্ছে এবার বোর্ড দিয়ে কি করবা, বোর্ড দিয়ে কি তুমি দুলনকাল বের করতে পারবা না। তাহলে তোমার কি লাগবে বলো তো, এই যে দেখো 1 মিটার লম্বা সুতায় ঝুলাইছি, তাহলে এখানে সুতার দৈর্ঘ্য L=1 মিটার। তারপরে দেখো সুতায় যেহেতু ঝুলাইছি, অবভিয়াসলি অবিকর্ষীয় ত্বরণ তো আমরা সবাই জানি এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দুলনকাল বের করতে পারবো, সুতায় ঝুলাইলে দুলনকালের সূত্র T=2π√L/g। সো 2 × π এর মান 3.1416 L এর মান হচ্ছে 1 মিটার, জি এর মান 9.8। তো এটা হিসাব করলে এটার দুলনকাল চলে আসবে। দুলনকালটা 2 সেকেন্ডের আশেপাশে আসে, হয়তো 2 সেকেন্ড। যাই হোক, তো আমরা আসলে সরাসরি এগুলো দিয়ে দিবে দুলনকালের ম্যাথ পারবা, জাস্ট এই সূত্রগুলো একটু মনে রাখবা, তাইলে হবে। আর এই চ্যাপ্টার 7 আমরা অনেক ভালো মতো সলভ করছি। চ্যাপ্টার 7 কী হয়েছে বলো তো, আমরা অনেক ভালো মতোই আসলে সলভ করছি। এবার আসলে আমরা দেখবো চ্যাপ্টার 8। কি দেখবো বলো তো, চ্যাপ্টার 8 হচ্ছে আলোর প্রতিসরণ, আমি প্রতিফলন, এটা একটু বাইর করি। তো তোমাদের আলোর প্রতিফলন ফাইনাল শোটা আমি পড়াইতেছি না, কেন পড়াইতেছি না, এমনিতে লেট হয়ে গেছে অলরেডি, কোমর ব্যথা হয়ে গেছে।